আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি 25 ব্যাচের শিক্ষার্থীরা, আপনাদের আগামীকালকে অ্যাকাউন্টিং সেকেন্ড পেপার পরীক্ষা। অ্যাকাউন্টিং সেকেন্ড পেপার পরীক্ষার আগে ফাইনাল একটা টাচ দেওয়ার জন্য, আপনাদের একটা ফাইনাল রিভিশন দেওয়ার জন্য, শেষ মুহূর্তে আপনাদেরকে একটু বুস্ট আপ করার জন্য আমাদের আজকের আই এডুকেশনের এই আয়োজন। অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারের ম্যারাথন ক্লাস নাম্বার 3। সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাই, বন্ধু বান্ধবদেরকে মেনশন করে দেই। সর্বোচ্চ আজকে 1 ঘন্টার একটা ক্লাস নিব আমরা। এই 1 ঘন্টার ক্লাসের মধ্যেই আমরা চেষ্টা করব আমাদের আবশ্যিক যে 2টা প্রশ্ন উত্তর করতে হয় আর্থিক বিবরণী থেকে, সেই 2টা থেকে কি কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসতে পারে, ক্রিটিক্যাল প্রশ্ন কোন জায়গা থেকে আসতে পারে, সেগুলো একটু বিশ্লেষণ করে দিব আপনাদের। এবং অন্যান্য যে সৃজনশীল অংশগুলো আছে সেখান থেকে কোনটা কোনটা অ্যান্সার আপনি করবেন এবং কোন কোন জায়গা থেকে একটু ঝামেলা হতে পারে পরীক্ষার প্রশ্নে, সেই জিনিসগুলো একটু ক্লিয়ার করার চেষ্টা করব সবার সাথে। ওকে, সবাই দ্রুত একটু জয়েন হয়ে যাই, বন্ধু বান্ধবদেরকে মেনশন করে দেই। যারা যারা সালাম দিচ্ছেন তাদের সবাইকে একসাথে ওয়ালাইকুম সালাম। আপনাদের সকলের পরীক্ষা ভালো হোক, এই দোয়া কামনা করে আমরা আমাদের ক্লাস শুরু করতে যাচ্ছি। সবাই দ্রুত একটু জয়েন হয়ে যান তাড়াতাড়ি। ওকে, আজকে আমরা সকাল 11টা থেকে আপনাদের জন্য একটা পরীক্ষার ব্যবস্থা রাখছিলাম অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারের উপরে। আশা করি সেই পরীক্ষাটা আপনারা অনেকেই দিয়েছেন। এই পরীক্ষার রেজাল্টও অলরেডি আমাদের কাছে তৈরি, বাট এই রেজাল্টটা আমরা আজকে পাবলিশ করব না। এই রেজাল্টটা পাবলিশ হবে আগামীকালকে। আমাদের মার্কেটিং এর ম্যারাথন ক্লাস শুরু হবে এবং অ্যাকাউন্টিং সেকেন্ড পেপার তো আগামীকালকে পরীক্ষা দিয়ে আপনি শেষ করে ফেলবেন, মাথা থেকে একটা টেনশন দূর হয়ে যাবে। তো মাথা থেকে টেনশন দূর করে নিয়ে যারা যারা টপ 5-এ থাকবেন তারা যে নগদ টাকার পুরস্কারটা পাবেন, নগদ টাকার পুরস্কারটা আজকে যদি দেই, খরচটা করবেন কোথায়? রাতে তো আর খরচ করার সুযোগ নাই। এজন্য আজকে আমরা কোনো গিফট দিচ্ছি না, কাউকে জানাচ্ছিও না কে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে, একটা চমক হিসেবে থাকলো। আগামীকালকে মার্কেটিং ক্লাসে সন্ধ্যা 7:30টার সময় এই টোটাল রেজাল্টটা পাবলিশ করা হবে। অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারের যে রেজাল্টটা আমরা পরীক্ষা জেনে নিয়েছিলাম সেটা রেজাল্ট পাবলিশ হবে আগামীকালকে। তো সেই অপেক্ষায় থাকি সবাই। আশা করি অলরেডি যারা যারা ক্লাস করার উপযোগী, যারা যারা সিরিয়াস স্টুডেন্ট, সবাই অলরেডি জয়েন করে ফেলছেন। আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ সৃজনশীল অংশের সাজেশন দিব আপনাদের এবং কিছু এমসিকিউ প্র্যাকটিস করাবো। ওকে, আসেন আর দেরি না করে, যেহেতু সময়টা খুবই অল্প, আগামীকাল পরীক্ষা, আমরা শুরু করে দিই। ওকে, শুরুতেই আমি স্লাইডের মধ্যে প্রথমেই দেখব কিছু প্রশ্ন আছে। এই প্রশ্নগুলো আমরা ধীরে ধীরে সমাধান করব। এই প্রশ্নগুলো সমাধান করার মাধ্যমেই আমরা আর্থিক বিবরণী যেই চ্যাপ্টারটা একটু ঝামেলাপূর্ণ, আবশ্যিক 2টা অ্যান্সার করাই লাগবে, সেই জায়গাগুলো একটু ক্লিয়ার করার চেষ্টা করব। বোর্ডে অলরেডি কোশ্চেন চলে আসছে 3টা। সবাই দ্রুত কমেন্ট বক্সে উত্তর লিখে ফেলবো তাড়াতাড়ি। আজকের ক্লাস খুব তাড়াতাড়ি আমরা শেষ করে ফেলবো, কারণ আপনাদের নিজেদেরও তো প্রিপারেশন নিতে হবে, যেন সময় নষ্ট না করে দ্রুত সবাই কোশ্চেন শুরু করি। ওকে, আসেন কোশ্চেন শুরু করি। কোশ্চেন নাম্বার 1, কোনটা সম্পদ? সম্পদ অনুপার্জিত আয়, এটা দায়। অনুপার্জিত আয় ব্যবসায় প্রতিষ্ঠানের জন্য চলতি দায়। অগ্রিম ব্যয় ব্যবসায়ের জন্য সম্পত্তি, চলতি সম্পত্তি। অগ্রিম ব্যয় সম্পত্তি। প্রদেয় হিসাব আর বকেয়া ব্যয়, এই 2টা হবে দায়বাচক হিসাব। প্রদেয় হিসাব মানে হলো পাওনাদার, চলতি দায়। বকেয়া ব্যয় যেমন বকেয়া বেতন, বকেয়া ভাড়া, এটাও চলতি দায়। তাহলে সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, অগ্রিম ব্যয় চলতি সম্পত্তির উদাহরণ। কোনটি সম্পদ জানতে চাইছে? অগ্রিম ব্যয় হবে সম্পত্তি। কোশ্চেন নাম্বার 2, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রায় পরীক্ষাতে আসে। কোনটা অস্পর্শনীয় সম্পদ? অস্পর্শনীয় সম্পদ মানে যেটাকে স্পর্শ করা যায় না, টাচ করা যায় না, কিন্তু তার বাস্তব অস্তিত্ব আছে, তার বাজার মূল্য আছে এবং এটা দীর্ঘ সময় ধরে আপনি ব্যবহার করতে পারেন। ওকে, দেখেন কোশ্চেনটা সমাধান করি। নিচের কোনটা অস্পর্শনীয় সম্পদ? সবাই দ্রুত একটু কমেন্টে উত্তর লেখেন, নিচের কোনটা অস্পর্শনীয় সম্পদ?
সম্ভবত আমাদের ক্যামেরা একটু প্রবলেম, একটু ওয়েট করবেন সবাই। সোহেল ভাই কই? সোহেল ভাই, সোহেল ভাই কই? কই আছে সোহেল ভাই? এই সোহেল ভাই, সোহেল ভাই না এখানে? ভাই সোহেল ভাই কই? সোহেল ভাইরে পাঠান, সোহেল ভাইরে পাঠান, ক্যামেরা অফ হয়ে গেছে। একটু দেখি ক্যামেরা ঠিক হয়েছে কিনা। হ্যাঁ, অলরেডি মনে হয় ক্যামেরা ঠিক হয়ে গেছে। ওকে, ক্যামেরা ঠিক হয়ে গেছে। সবাই কি দেখতে পাচ্ছি? সবাই কি দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি কিনা একটু দেখেন তো। একটু ওয়েট করবো সবাই। ওকে, আমাদের ক্যামেরা বিভ্রাটের জন্য একটু দুঃখিত। আমাদের ক্যামেরার চার্জ শেষ হয়ে গেছিল, যেহেতু কন্টিনিউ ম্যারাথন ক্লাস চলতেছে। ওকে, আমরা আবার মনে হয় ফেরত চলে আসছি। সবাই আমরা সবাই কি দেখতে পাচ্ছি? ওকে, যে কোশ্চেনে ছিলাম কোশ্চেন নাম্বার 2 পড়তেছিলাম আমরা। 2 নাম্বার কোশ্চেন, নিচের কোনটা অস্পর্শনীয় সম্পদ? অস্পর্শনীয় সম্পদ, সঠিক উত্তরটা হবে হচ্ছে সুনাম। সুনাম, সুনাম, এটা হবে হচ্ছে অস্পর্শনীয় সম্পদ। সুনাম ছাড়াও আরো কয়েকটা অস্পর্শনীয় সম্পদের নাম আমি বোর্ডে লিখে দিচ্ছি, আপনারা দ্রুত একটু একটু আপনারা নোট ডাউন করে ফেলবেন। সুনাম ছাড়াও আর কি কি হতে পারে? সুনাম ছাড়াও আমাদের অস্পর্শনীয় সম্পদের উদাহরণ হতে পারে যেটা, সেটার নাম হইতে পারে হচ্ছে লাইসেন্স। সুনাম ছাড়াও প্রশ্নে লাইসেন্স শব্দটা দেওয়া থাকতে পারে। সুনাম ছাড়াও আরো দেওয়া থাকতে পারে হচ্ছে ট্রেডমার্ক। ট্রেডমার্ক, যেটা দ্বারা আমরা ব্যবসায়িক চিহ্নকে বুঝাই। ট্রেডমার্ক অথবা ব্যবসায়িক চিহ্ন, ট্রেডমার্ক বা ব্যবসায়িক চিহ্ন। আরো নাম দেওয়া থাকতে পারে ট্রেড নেম, ট্রেড নেম অথবা ব্যবসায়ের নাম। এই নামগুলো একটু আনকমন, এই নামগুলো একটু আপনাদের খাতার মধ্যে লিখে রাখেন। তারপরে লিখে রাখবেন হচ্ছে ফ্রাঞ্চাইজ। ফ্রাঞ্চাইজ, এই সবগুলাকে বলা হয় অস্পর্শনীয় সম্পত্তি। সুনাম, এটা প্রায় পরীক্ষাতে আসে, সুনাম পরীক্ষাতে আসে। সুনাম ছাড়াও এই নামগুলো দেওয়া থাকতে পারে। সুনাম ছাড়াও দেওয়া থাকতে পারে লাইসেন্স, ট্রেডমার্ক, ট্রেড নেম, ফ্রাঞ্চাইজ, এগুলাকে বলা হয় অস্পর্শনীয় সম্পদ। অস্পর্শনীয় সম্পদ হচ্ছে এগুলো, একটু খাতার মধ্যে লিখে রাখবেন অথবা স্ক্রিনশট দিয়ে রাখেন, নামগুলো মনে রাখেন। হয়তো আগামীকালকের পরীক্ষা এই নামগুলো থেকে যে কোনো একটা আসতে পারে। এগুলা হচ্ছে অস্পর্শনীয় সম্পত্তি বলা হয়, অস্পর্শনীয় সম্পত্তি। তারপর কোশ্চেন নাম্বার 3, কোশ্চেন নাম্বার 3-এ দেখবো আমরা কোনটা কাল্পনিক সম্পদ। ভাই, কাল্পনিক সম্পদের পরিবর্তে পরীক্ষার প্রশ্নে অলীক সম্পদ বলা হতে পারে অথবা ভুয়া সম্পদ দেওয়া থাকতে পারে। ভুয়া সম্পদ দেওয়া থাকতে পারে অথবা পরীক্ষার প্রশ্নে অবাস্তব সম্পত্তি দেওয়া থাকতে পারে। অলীক সম্পত্তি, ভুয়া সম্পত্তি বা অবাস্তব সম্পত্তি, সেটা হবে হচ্ছে শেয়ার অবহার। শেয়ার অবহার অথবা নাম দেওয়া থাকতে পারে শেয়ার উনহার। শেয়ার অবহার বা শেয়ার উনহার, আপনি যখন কম টাকায় শেয়ার বিক্রয় করেন, কম টাকায় শেয়ার বিক্রয় করেন, তখন সেটাকে বলা হয় শেয়ার অবহার। আর শেয়ার অবহারকে বলা হয় অলীক সম্পত্তি, কাল্পনিক সম্পত্তি, ভুয়া সম্পত্তি বা অবাস্তব সম্পত্তি। শেয়ার অবহার ছাড়াও কাল্পনিক সম্পত্তির আরো কিছু নাম আমরা বলতে পারি। আমি বলি, জাস্ট একটু মনোযোগ দিয়ে শোনেন, পরীক্ষাতে নামগুলো হয়তো আসতে পারে। শেয়ার অবহার, অলীক সম্পত্তি। শেয়ার অবহার ছাড়া আর কি কি হতে পারে? ঋণপত্রের অবহার বা ডিবেঞ্চারের অবহার। ঋণপত্রের অবহার বা ডিবেঞ্চারের অবহার,
অথবা দেওয়া থাকতে পারে লাভ লোকসান আবন্টন হিসাবের ডেবিট জের, অথবা পরীক্ষার প্রশ্নে দেওয়া থাকতে পারে শেয়ার অবলেখকের দস্তুরি বা কমিশন। এগুলাকে বলা হয় অলিক সম্পত্তি, কাল্পনিক সম্পত্তি, ভুয়া সম্পত্তি বা অবাস্তব সম্পত্তি। আর এই অবাস্তব সম্পত্তিগুলোকে আর্থিক অবস্থার বিবরণীতে সম্পত্তি হিসাবে দেখাতে হয়। অসমন্বিত ব্যয় যে সেকশনটা সবার লাস্টে যেটা আপনি লেখেন, সেই অসমন্বিত ব্যয়ের মধ্যেই এই কাল্পনিক সম্পত্তি, অলিক সম্পত্তি বা ভুয়া সম্পত্তি বা অবাস্তব সম্পত্তি এই নামগুলোকে লিখতে হয়। আশা করি এই পর্যন্ত আমরা বুঝতে পারছি। ওকে, তারপরে প্রশ্ন একজন লিখছেন, কি নাম হচ্ছে পারভেজ চৌধুরী, কুমিল্লা বোর্ডে এক্সাম অনেক হার্ড হয়। ভাই শুধু কুমিল্লা বোর্ড না, এবছর সকল বোর্ডে প্রশ্ন হার্ড হচ্ছে, সকল বোর্ডে প্রশ্ন হার্ড হচ্ছে। সো আপনার কোন বোর্ড সেই চিন্তা করে আপনার লাভ নাই। আপনার জন্য দরকার হচ্ছে সমস্ত বোর্ডের জন্যই সেম টাইপের একটা প্রিপারেশন, সহজ টাইপের প্রশ্ন এবং সর্বোচ্চ কঠিন যদি আসে কি আসতে পারে সেগুলো প্র্যাকটিস করে রাখা। তাহলে সহজ এবং কঠিন সবগুলার মিশেলে যদি আপনি প্রিপারেশন নিয়ে রাখেন, তাহলে পরীক্ষাতে যেই ধরনের প্রশ্নই আসুক না কেন, নিজের উপরে যদি আপনার আত্মবিশ্বাস থাকে, আপনি অবশ্যই অ্যান্সার করে দিয়ে আসতে পারবেন। সো আজকে রাতটা কাজে লাগান। আমি কয়েকটা কোশ্চেন সমাধান করার পরে একটা বোর্ডের নাম বলবো, একটা বোর্ডের নাম বলবো, সেই বোর্ডের কোশ্চেন গুলো পারলে একটু সলভ করবেন। সেইটা সর্বোচ্চ হার্ড লেভেলের কোশ্চেন আমার কাছে মনে হয়েছে যে যদি সর্বোচ্চ পেজ গোজ দিয়ে স্যার প্রশ্ন করে সেকেন্ড পেপারে আপনাকে আটকানোর জন্য, যাতে আপনি পেজ ছুটে বেরোইতে পারেন, যাতে আপনার অ্যাটলিস্ট 100-র মধ্যে 80-85 নাম্বার সিকিউর করতে পারেন। আমি সর্বোচ্চ কঠিন টাইপের প্রশ্ন অলরেডি যে বোর্ডে আসছিল সে একটা বোর্ডের নাম বলে দিব টেস্ট পেপার থেকে, সেই বোর্ডের প্রশ্নগুলো একটু সমাধান করে ফেলবেন খাতা কলমে, তাহলে ইনশাল্লাহ পরীক্ষার হলে যাওয়ার আগে আপনার কনফিডেন্সটা থাকবে সেই, এবং পরীক্ষার হলে যায় আশা করি প্রশ্ন অত কঠিন হবে না। যা বাস দেওয়ার তো ফার্স্ট পেপারে দিছে, সেকেন্ড পেপারে একটু ছাড়া ছাড়া প্রশ্ন আশা করি হবে। তারপরেও যদি স্যার কঠিন বানায় ফেলে যাতে আপনারা ভালো নাম্বার পেয়ে আসতে পারেন, সেই বুদ্ধি ইনশাল্লাহ দিব। একটু অপেক্ষায় থাকেন, একটু অপেক্ষায় থাকেন সবাই। ওকে, তারপরে আসেন পরবর্তী প্রশ্নে আমরা যাই। পরবর্তী প্রশ্ন দেখব, 3টা প্রশ্ন সমাধান করলাম, পরবর্তী প্রশ্ন কই চলে যাচ্ছে যায় না, এই যে প্রশ্ন কোশ্চেন নাম্বার 4। প্রশ্ন নাম্বার 4 খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এইটা আপনার আর্থিক বিবরণীর জন্য কাজে লাগবে, আর্থিক বিবরণীর জন্য কাজে লাগবে। ওকে ওকে, আসেন কোশ্চেন সমাধান করি। বলা আছে রেওয়া মিলের ডেবিট দিকে প্রাপ্য হিসাবের পরিমাণ দেওয়া আছে 2,50,000 টাকা। প্রাপ্য হিসাব মানে হচ্ছে দেনাদার, প্রাপ্য হিসাব বা দেনাদারের পরিমাণ দেওয়া আছে কত? 2,50,000। ক্রেডিট দিকে, কিসের ক্রেডিট দিকে? রেওয়া মিলের ক্রেডিট দিকে অনাদায়ী পাওনা সঞ্চিতি, তার পরিমাণ দেওয়া আছে 5,000 টাকা। রেওয়া মিলে যদি অনাদায়ী পাওনা সঞ্চিতি দেওয়া থাকে সেটা হচ্ছে পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি, যেটা রেওয়া মিলের মধ্যে উল্লেখ করে দেওয়া আছে। ওকে, তারপরে দেখেন বলা আছে যে সমন্বয়ে বলা আছে প্রাপ্য হিসাবের 10,000 টাকা আদায় যোগ্য নয়, প্রাপ্য হিসাব থেকে 10,000 টাকা আদায় করা যাবে না। তাহলে এটা হইতেছে আপনার নতুন কুড়ির, একটু মনোযোগ দিয়ে বুঝেন, এটা আপনার আর্থিক বিবরণীর মধ্যে সমন্বয় অংশের মধ্যে বেশ ভালো কাজে লাগবে। এরকম প্রশ্ন প্রায়ই পরীক্ষায় আসতে দেখা যায় এবং এটা আসবেই হয়তোবা আপনার যে কোনো একটা আর্থিক বিবরণীর 2টা প্রশ্ন, তো যে কোনো এক জায়গাতেই সমন্বয়টা আপনি পাবেনই আশা করেন। ওকে, দেখেন প্রশ্নের মধ্যে বলা আছে সমন্বয় যেহেতু বলছে তাহলে নতুন কুড়িনের পরিমাণ কত? 10,000 টাকা। তারপরে বলছে অনাদায়ী পাওনা সঞ্চিতি 2,000 টাকা দ্বারা বৃদ্ধি করো। অনাদায়ী পাওনা সঞ্চিতি যেটা নতুন 2,000 টাকা দ্বারা বাড়াইতে বলছে, 2,000 টাকা বৃদ্ধি করা লাগবে। ঠিক আছে, 2,000 টাকা বৃদ্ধি করে দিব। আচ্ছা, তারপরে বলছে তাহলে আর্থিক অবস্থার বিবরণীতে প্রাপ্য হিসাব কত টাকা দেখাতে হবে। কোথায় দেখাইতে বলছে? আর্থিক অবস্থার বিবরণীতে। তাহলে আর্থিক অবস্থার বিবরণী অর্থাৎ যেটা উদ্বৃত্ত পত্র, সেখানে আমরা যেই বিষয়গুলো দেখাবো একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। আমি লিখে দিচ্ছি, আমি বোর্ডে লিখে দিচ্ছি, একটু মনোযোগ দিয়ে দেখেন। প্রাপ্য হিসাবের পরিমাণ, প্রাপ্য হিসাবের পরিমাণ দেওয়া ছিল কত? 2,50,000 টাকা। প্রাপ্য হিসাব থেকে সবার প্রথমে আপনি যেটা বাদ দিবেন, সমন্বয়ে যেটা বলা আছে নতুন কুড়িন, সমন্বয়ে যে নতুন কুড়িন বলা আছে সেটা বাদ দিবেন। সমন্বয়ের মধ্যে প্রাপ্য হিসাবের 10,000 টাকা আদায় যোগ্য নয়, তার মানে হচ্ছে নতুন কুড়িন
কত টাকা? 10,000 টাকা। এইটা আপনি বিয়োগ করে ফেলবেন। 2,50,000 টাকা থেকে 10,000 টাকা বিয়োগ করি, আসবে 2,40,000। আর এই 2,40,000 থেকে আপনার বাদ দিতে হবে নতুন কুঋণ সঞ্চিতি, বাদ দিতে হবে নতুন কুঋণ সঞ্চিতি। আর এই নতুন কুঋণ সঞ্চিতির পরিমাণটা কত হবে? নতুন কুঋণ সঞ্চিতির পরিমাণটা কত হবে এটা যদি আপনি বোঝেন তাহলে আপনার সঠিক উত্তরটা পাওয়া হয়ে যাবে। নতুন কুঋণ সঞ্চিতি কত হবে একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, দেখি আমরা বোঝার চেষ্টা করি। নতুন কুঋণ সঞ্চিতি কত হবে? নতুন কুঋণ সঞ্চিতির পরিমাণ কত টাকা হবে? রেওয়া মিলের ক্রেডিট দিকে অনাদায়ী পাওনা সঞ্চিতি দেওয়া ছিল কয় টাকা? 5,000। আর নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি বলছে কত টাকা বাড়াইতে হবে? 2,000 টাকা দ্বারা বাড়াইতে হবে। তাহলে আগে ছিল কত? 5, আর নতুন করে বাড়াবেন কত? আরো 2। তাহলে 5 আর 2 মিলে মোট কত হইল? 7,000 টাকা। তাহলে নতুন কুঋণ সঞ্চিতি হবে হচ্ছে 7,000 টাকা, যেটা আমরা বের করলাম কিভাবে? পুরাতন 5,000 যোগ নতুন হচ্ছে 2,000, এই টোটাল হচ্ছে 7,000 টাকা। ওকে, এটাকে বিয়োগ করে দেই, তাহলেই আপনি পেয়ে যাবেন সঠিক উত্তর। সঠিক উত্তরের পরিমাণ হচ্ছে 2,33,000 টাকা। তাহলে আর্থিক অবস্থার বিবরণীতে আপনাকে দেখাইতে হবে সঠিক উত্তর হবে কত? 2,33,000 টাকা। ঘ নাম্বার অপশন, সঠিক উত্তর হবে ঘ নাম্বার অপশন। অনেকের মনে প্রশ্ন আসতে পারে, স্যার এই যে পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি 5,000 টাকা, এটার তো যোগ বিয়োগ কিছু করলেন না, এটা তো এতিমের মতো পড়ে রইলো, এটাকে কি করবেন? স্যার এই পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতির কাজটা আর্থিক অবস্থার বিবরণীতে হবে না, এই পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতির কাজটা হবে কোথায়? এই কাজটা হবে হচ্ছে আয় বিবরণীতে। এই পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতির কাজটা হবে আয় বিবরণীতে। একটু মনোযোগ দিয়ে বুঝে রাখেন, যখন আপনি আয় বিবরণী বানাবেন, আয় বিবরণীর মধ্যে আপনি লিখবেন হচ্ছে কুঋণ। সেটা কোনটা? যেহেতু রেওয়া মিলে কোনো কুঋণ দেওয়া নাই, নতুন কুঋণ যেটা দেওয়া ছিল সেটা লিখবো। নতুন কুঋণ লিখবো হচ্ছে 10,000, সাথে যোগ করব নতুন কুঋণ সঞ্চিতি। নতুন কুঋণ সঞ্চিতি ছিল আমাদের 7,000, তাহলে 7 আর 10 হইল 17। এখান থেকে আপনি বাদ যাবে হচ্ছে পুরাতন কুঋণ সঞ্চিতি, বাদ যাবে পুরাতন কুঋণ সঞ্চিতি, যার পরিমাণটা দেওয়া ছিল 5,000। তাহলে আয় বিবরণীতে টাকার পরিমাণ হবে হচ্ছে 12,000। আয় বিবরণী যদি আমরা বানাই, আয় বিবরণীতে টাকার পরিমাণ হবে 12, আর আর্থিক অবস্থা বিবরণীতে টাকার পরিমাণ হবে 33। এই দেখেন বুঝছেন কিনা, দেখেন ভালো মতো বুঝছেন কিনা, দেখেন ভালো মতো ভাই বুঝছেন কিনা। যদি আপনার আর্থিক অবস্থার বিবরণী বলে তখন প্রাপ্য হিসাব থেকে নতুন কুঋণ সঞ্চিতি বাদ দিবেন, দিলে টাকা হবে কত? 2,33,000। আর যদি আয় বিবরণীর কথা বলতো, এই পুরাতন কুঋণ সঞ্চিতির কাজটা হচ্ছে কোথায়? আয় বিবরণীতে হবে। টাকার পরিমাণটা আসবে 10 আর সাথে 17, 5 বাদ দিয়ে টাকা হবে হচ্ছে 12। আরমান হোসেন না আমান হোসেন, স্যার আপনার ফোন নাম্বার পাওয়া যাবে? ভাই ফোন নাম্বার দেওয়া নিষেধ, ফোন নাম্বার পাওয়া সম্ভব না, ফোন নাম্বার পাওয়া সম্ভব না, ফোন নাম্বার দেওয়া সম্ভব না। আমরা তো ভাই সেলিব্রিটি মানুষ না, সেলিব্রিটি মানুষের ফোন নাম্বার কি এত সস্তা? চাইলে আপনি পেয়ে যাবেন। ক্লাস করেন মনোযোগ দিয়ে, ক্লাস করেন, ইনশাল্লাহ এই ক্লাস করলে আপনার পরীক্ষাতে প্রশ্ন কমন পাবেন। পরীক্ষার প্রশ্ন কমন পাওয়াটা জরুরি। বোর্ড কোশ্চেনটা সমাধান করেন, বোর্ড প্রশ্নগুলো সমাধান করেন, যাতে আপনি পরীক্ষাতে ভালো ফলাফল করতে পারেন। আর পরীক্ষার ভালো ফলাফল হইলে তারপরে গিয়ে তখন ফোন নাম্বার পাওয়া যাবে, আপাতত ফোন নাম্বার দেওয়া যাবে না। ওকে, আসেন এই কোশ্চেন যদি সমাধান হয়ে গিয়ে থাকে আমাদের পরবর্তী প্রশ্নে যাই। নেক্সট প্রশ্ন, পরবর্তী প্রশ্ন দেখি। পরবর্তী প্রশ্ন খেয়াল করব, এটা মুছে ফেললাম, পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্ন দেখেন, পরবর্তী প্রশ্ন যদি আমরা দেখি, পরবর্তী প্রশ্ন খেয়াল করবেন, এই যে করিম ট্রেডার্সের সমাপনী মজুদ পণ্যের পরিমাণ চলে আসছে। করিম ট্রেডার্সের সমাপনী মজুদ পণ্য নিয়ে প্রশ্ন, করিম ট্রেডার্সের সমাপনী মজুদ পণ্য নিয়ে একজনের প্রশ্ন ছিল, আরেকবার বুঝাই দিবেন। স্যার যা বুঝাইছি আশা করি এটা বুঝার কথা, যদি আপনি না বুঝে থাকেন স্কিপ করেন, যে বুঝবেন না এখন স্কিপ করেন, শেষ মুহূর্তে আর অত কষ্ট করেন না, আপনিও কষ্ট করেন না, আমারও কষ্ট দিয়েন না। যদি আপনার একবারে মাথায় ঢোকে তো ভালো, যদি মাথায় না ঢুকে বাদ দেন, শেষ সময় অত প্যারা নেওয়ার দরকার নাই। আপনাকে 100তে 100 পাইতে হবে, 100তে 80 পাইলেই হবে, দুই একটা প্রবলেম থাকুক সমস্যা নাই। আসেন পরবর্তী কোশ্চেন সমাধান করতে যাই। পরবর্তী প্রশ্ন দেখবো কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5 সমাধান করার চেষ্টা করব আমরা। দেখেন 5 নাম্বার প্রশ্নে বলে দেওয়া আছে,
5 নাম্বার প্রশ্নে করিম ট্রেডার্সের সমাপনী মজুদ পণ্য দেওয়া আছে 80,000, প্রারম্ভিক মজুদ পণ্য বলা আছে 40,000 টাকা, বিক্রিত পণ্যের ব্যয় 2 লক্ষ টাকা হলে ক্রয়ের পরিমাণ কত এইটা বের করতে বলা আছে। ওকে ওকে, আসেন কোশ্চেনটা একটু সমাধান করেন, আমাকে কমেন্ট করে উত্তর লিখে জানান, দেখি কমেন্ট করে উত্তর লিখে জানান, কমেন্ট করে উত্তর লিখে জানান। আরমান হোসেনের বক্তব্য, স্যার আমার ছোট বোন এসএসসির পরীক্ষার ফলাফল আছে। ওকে, তারপরে হচ্ছে পিডিএফ নিয়ে কথাবার্তা হচ্ছে। ভাই পিডিএফ অলরেডি আমরা গ্রুপে দিয়ে দিয়েছিলাম গতকালকে, পিডিএফ অলরেডি গ্রুপে আমরা দিয়ে দিয়েছিলাম, আজকে ক্লাস শেষে আজকেও ইনশাল্লাহ দিয়ে দিব, আজকে ক্লাস শেষ হওয়ার পরে আজকেও আমরা পিডিএফ গ্রুপে দিয়ে দিব, টেনশন নেওয়ার কোনো কারণ নাই। ওকে, আসেন কোশ্চেন সমাধান করি, প্রশ্ন সমাধান করি। কোশ্চেন নাম্বার 5, সমাপনী মজুদ দেওয়া, প্রারম্ভিক মজুদ দেওয়া, বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া, ক্রয়ের পরিমাণ বের করতে বলছে। ওকে, আমি প্রশ্ন সমাধান করে দিচ্ছি, মনোযোগ দিয়ে খেয়াল করেন। এই প্রশ্নের মধ্যে আপনি প্রথমে সমাপনী মজুদ পণ্য 80,000 টাকা এইটা সাথে বিক্রিত পণ্যের ব্যয় যে 2 লক্ষ টাকা এইটা, এই দুইটা অ্যামাউন্টকে যোগ করবেন। সমাপনী মজুদ পণ্য আর হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়কে যোগ করবেন আর বিয়োগ করবেন প্রারম্ভিক মজুদ পণ্যের 40,000 টাকা, তাহলে আপনার ক্রয়ের পরিমাণ চলে আসবে, ক্রয়ের পরিমাণ চলে আসবে। আসেন কোশ্চেন সমাধান করি। 80 আর 2 লক্ষ, 2 লক্ষ 80, 2 লক্ষ 80 থেকে 40,000 টাকা যদি বাদ দেন তাহলে সঠিক উত্তর হবে 2 লক্ষ 40,000 টাকা। 5 উত্তর হবে গ নাম্বার অপশন, 5 উত্তর হবে গ নাম্বার অপশন। ওকে, তারপরে আসেন কোশ্চেন নাম্বার 6 অ্যান্সার করি। 6 নাম্বার প্রশ্নে বের করতে বলা আছে হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় কত টাকা, বিক্রিত পণ্যের ব্যয় কত টাকা। এখানে প্রারম্ভিক মজুদ দেওয়া, ক্রয় দেওয়া, মজুরি দেওয়া, বিক্রয় আছে, সমাপনী মজুদ আছে। খেয়াল করেন, খেয়াল করেন, যখন আপনি বিক্রিত পণ্যের ব্যয় বের করবেন তখন প্রারম্ভিক মজুদ পণ্যের টাকা, তার সাথে ক্রয়ের টাকা, তার সাথে মজুরির টাকা, আর হচ্ছে কি আর বিক্রয় বিবেচনায় আসবে না, বিক্রয় পর্যন্ত যাওয়ার দরকার নাই, বিক্রয়টা বাদ। আর সমাপনী মজুদের টাকাটা ভাই হবে হচ্ছে বিয়োগ, প্রারম্ভিক মজুদ পণ্য, ক্রয়, মজুরি এই তিনটা যোগ, সমাপনী মজুদ পণ্য বিয়োগ করলে আপনি বিক্রিত পণ্যের ব্যয় পেয়ে যাবেন। আসলে একটু যোগ বিয়োগ করে খুঁজে বের করি কত হয়। 25 আর 35 কত হইলো, 25 আর 35 হচ্ছে 60, 60 আর 20 হচ্ছে 80, 80 থেকে যদি আপনি 15,000 টাকা বাদ দেন, 80 থেকে 15,000 টাকা বাদ দিলে উত্তর হবে 65,000 টাকা। উত্তর হবে 6 নাম্বার কোশ্চেনের অ্যান্সার হবে হচ্ছে 65,000 টাকা। আমি খুব দ্রুত করানোর চেষ্টা করতেছি, দেখেন আপনারা মনোযোগ দিয়ে বুঝতে পারেন কিনা, কোনটা কোনটা যোগ বলছি আরেকবার দেখেন। প্রারম্ভিক মজুদ পণ্যের সাথে ক্রয়, তার সাথে যোগ হবে মজুরি, আর একমাত্র আইটেম হিসেবে বাদ যাবে সমাপনী মজুদ পণ্য, বিক্রয় বিবেচনায় আসবে না। তাহলে 6 নাম্বার কোশ্চেনের অ্যান্সার হবে ক নাম্বার অপশন, 65,000 টাকা, 65,000 টাকা, এটা হবে হচ্ছে সঠিক উত্তর। আশা করি আমরা প্রশ্ন বুঝতে পারছি। আসেন পরবর্তী কোশ্চেন খেয়াল করি, পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্নে যাই। ওকে, পরবর্তী প্রশ্ন খেয়াল করব, পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন এই যে মণিহারি ক্রয়, মণিহারি ক্রয়, মাঝে মধ্যে মণিহারি ক্রয় থেকে প্রশ্ন দিয়ে দেয়, মাঝে মধ্যে মণিহারি ক্রয় থেকে প্রশ্ন চলে আসে, এইটা একটু সমাধান করে রাখেন, এইটা সমাধান করে রাখেন, কাজে লাগবে হয়তোবা, কাজে লাগবে হয়তোবা। মণিহারি থেকে প্রশ্ন যশোর বোর্ডে 2022 সালে আসছিল, তারপরে এরপরে মাঝখান দিয়ে আসতে দেখা যায় না খুব একটা প্রশ্ন, যেহেতু প্রশ্ন একটু এদিক সেদিক ঘুরায় বেচায় করতেছে হয়তোবা আসতে পারে পরীক্ষাতে। আসেন মনোযোগ দিয়ে বুঝি, মণিহারি ক্রয় দেওয়া আছে, তারপরে প্রারম্ভিক মণিহারির পরিমাণ দেওয়া, সমাপনী মণিহারির পরিমাণ দেওয়া, ব্যবহৃত মণিহারির পরিমাণ কত বের করতে বলা আছে। আরমান হোসেনের বক্তব্য, স্যার পিডিএফ কোথায় পাবেন। স্যার পিডিএফ হচ্ছে ক্লাস শেষ হওয়ার পরে আমরা যে ক্লাসটা নিচ্ছি আই এডুকেশন কমার্স পেজে, সেই পেজে দেওয়া থাকবে, পোস্ট করে গুগল ড্রাইভের লিংক দেওয়া থাকবে, গত দিনেরটাও দেওয়া ছিল, আজকের ক্লাসেরটাও দিয়ে দেওয়া থাকবে। জাস্ট ক্লাস শেষ হওয়ার পরে পেজে একটু চোখ রাখবেন, পেজে চোখ রাখবেন তাহলেই পেয়ে যাবেন। আসেন এই ধরনের প্রশ্ন সমাধান করার নিয়মটা হচ্ছে এই, সূত্রটা হবে এই রকম। প্রথমে প্রারম্ভিক মণিহারি, প্রারম্ভিক মণিহারি যেটা নিয়ে আপনি ব্যবসায় শুরু করছেন তার সাথে যোগ করবেন হচ্ছে মণিহারি ক্রয়, সারা বছর ধরে যেটা আপনি ক্রয় করছেন, তাহলে ক্রয় করলে আপনার মণিহারির পরিমাণ বাড়ে তাই এটা যোগ, আর এখান থেকে মাইনাস হবে বা বিয়োগ হবে হচ্ছে ব্যবহৃত মণিহারি। সারা বছর ধরে আপনি যতটুকু অংশ ব্যবহার করেন, ব্যবহার করলে মণিহারির পরিমাণ কমে যায়, তো কমে গেলে মাইনাস,
আর এই সব যোগ বিয়োগ করলে সমান বছরের শেষে যেটা থাকবে সেটার নাম হচ্ছে সমাপনী মণিহারি। বছরের শেষে যেটা থাকবে সেটা হবে ভাই সমাপনী মণিহারি। জাস্ট এই নিয়মে আপনি মান বসাইলেই আপনি যেই কোনোটা চাবে পরীক্ষার প্রশ্নে আপনি বের করে ফেলতে পারবেন। সূত্রটা দেখেন আপনার মাথায় ঢুকে কিনা। প্রারম্ভিক মণিহারির সাথে মণিহারি ক্রয় যোগ, ক্রয় করলে মণিহারির পরিমাণ বাড়ে তাই যোগ, আর ব্যবহার করলে কি হয় কমে যায়, কমে গেলে হচ্ছে মাইনাস। তাইলে প্রারম্ভিকের সাথে মণিহারি ক্রয় যোগ, ব্যবহৃতটা বিয়োগ, সব যোগ বিয়োগ করলে যেটা থেকে যাবে বছরের শেষে সেটা হচ্ছে সমাপনী মণিহারি, এন্ডিং স্টেশনারি বা এন্ডিং সাপ্লাইস। আসেন এখানে মান বসাই। প্রথমে প্রারম্ভিক মণিহারির পরিমাণ দেওয়া ছিল 1000 টাকা, যোগ মণিহারি ক্রয়ের পরিমাণ প্রশ্নে দেওয়া আছে হচ্ছে 5000 টাকা, মাইনাস ব্যবহৃত মণিহারির পরিমাণ কত আমরা জানি না, কারণ এটা বের করতে বলছে। খালি বাক্স আঁকলাম, তারপরে সমান দিয়ে সমাপনী মজুদ, সমাপনী মজুদের পরিমাণ দেওয়া আছে কত 3000 টাকা, তাহলে সমাপনী মণিহারির অ্যামাউন্টটা লিখলাম হচ্ছে 3000। এবার আপনি একটু যোগ বিয়োগ করলেই আপনি পরীক্ষার কোশ্চেনটার অ্যান্সারটা পেয়ে যাবেন। খেয়াল করেন এই পাশে 5000 আর 1000 কত হয় 6000, 6000 থেকে আপনি 3000 বিয়োগ করলেই সমাপনীর উত্তর মিলবে কত 3000। তাহলে ব্যবহৃত মণিহারির পরিমাণ সঠিক উত্তর হবে হচ্ছে 3000 টাকা। 3000 টাকা ক নাম্বার অপশনে দেওয়া আছে, সাতের উত্তর ক নাম্বার অপশনে দেওয়া আছে। এই সূত্রটা যদি আপনি মনে রাখেন, পরীক্ষায় যেখান থেকে প্রশ্ন আসুক, প্রশ্নে প্রারম্ভিক মণিহারি চাক, মণিহারি ক্রয় চাক, ব্যবহৃত চাক, সমাপনী চাক, এই এক সূত্রেই আপনি সব কোশ্চেনের অ্যান্সার মিলাই ফেলতে পারবেন। সো এই একটা প্রশ্ন দিয়েই আপনি ম্যাক্সিমাম যত রকমের মণিহারির প্রশ্ন এমসিকিউ আসবে ইনশাআল্লাহ আপনি মিলাই ফেলতে পারবেন। দেখেন সূত্রটা ভালো মতো আপনার মাথার মধ্যে ঢুকছে কিনা, সূত্র মাথার মধ্যে ঢুকছে কিনা। ওকে ওকে, পরবর্তী স্লাইডে যাই। পরবর্তী স্লাইডে দেখবো, পরবর্তী স্লাইডে এইটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। পরবর্তী স্লাইডের এইটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, সৃজনশীল অংশের জন্য ইম্পর্টেন্ট। নতুন আয়কর সঞ্চিতিকে কোথায় দেখাতে হয়? নতুন আয়কর সঞ্চিতি, নতুন আয়কর সঞ্চিতি এই বিষয়টা উল্লেখ থাকবে কোথায়? এই বিষয়টা উল্লেখ থাকবে হচ্ছে সমন্বয় দাখিলার মধ্যে। আপনার সমন্বয়ের মধ্যে এই বিষয়টা উল্লেখ করে দেওয়া থাকবে, সমন্বয়ের মধ্যে উল্লেখ থাকবে, এটা আপনার সমন্বয়ের মধ্যে এই বিষয়টা উল্লেখ করে দেওয়া থাকবে। নতুন আয়কর সঞ্চিতির পরিমাণটা উল্লেখ থাকবে হচ্ছে সমন্বয়ে, অ্যাডজাস্টিং এর মধ্যে দেওয়া থাকবে, সমন্বয়ে দেওয়া থাকবে নতুন আয়কর সঞ্চিতির পরিমাণ। এইটা আপনি কোথায় কোথায় দেখাবেন? নতুন আয়কর সঞ্চিতি কোথায় কোথায় দেখাবো? নতুন আয়কর সঞ্চিতি উত্তর করতে থাকেন। পাশাপাশি আমি আরো কিছু বিষয় লিখে রাখি যেটা আপনার পরীক্ষার জন্য উপকারে লাগবে। একটু খেয়াল করেন, যখন আমরা রেওয়া মিলের ডেবিট পাশের একটা টাকা আর ক্রেডিট পাশের একটা টাকা, আমরা দুইটা টাকার অ্যামাউন্ট বসায় রাখতেছি আপনাদের বুঝার জন্য। ধরে রাখলাম রেওয়া মিলের মধ্যে আয়করের পরিমাণ দেওয়া আছে হচ্ছে 10,000 টাকা, আর হচ্ছে রেওয়া মিলের মধ্যে আয়কর সঞ্চিতি নামে একটা বিষয় দেওয়া আছে। রেওয়া মিলের মধ্যে থাকবে এই বিষয় দুইটা। রেওয়া মিলে আয়কর সঞ্চিতি দেওয়া আছে 7,000। তাহলে এই দুইটাকে আমরা কোথায় কি করব শিখবো, আমরা শিখবো। আগে 8 নাম্বার কোশ্চেনটা সমাধান করি। 8 নাম্বার প্রশ্ন, নতুন আয়কর সঞ্চিতি কোথায় কোথায় যাবে? নতুন আয়কর সঞ্চিতি কোথায় কোথায় যাবে? প্রথম কথা, নতুন আয়কর সঞ্চিতি আসবে হচ্ছে আয় বিবরণীর মধ্যে। নতুন আয়কর সঞ্চিতি আসবে আয় বিবরণী অংশে। আয় বিবরণী অংশে যেটা কর পূর্ব নিট লাভ বের হবে, কর পূর্ব নিট লাভ যেটা বের হবে সেখান থেকে মাইনাস হবে নতুন আয়কর সঞ্চিতি। কর পূর্ব নিট লাভ থেকে আপনি বাদ দিবেন হচ্ছে নতুন আয়কর সঞ্চিতি। কর পূর্ব নিট লাভ থেকে নতুন আয়কর সঞ্চিতি বাদ দিয়ে আপনি কর পরবর্তী নিট লাভ বের করবেন। কর পরবর্তী নিট লাভ বের হবে এবং এই বিষয়টা দেখানো হবে হচ্ছে আয় বিবরণীতে। তাহলে যেহেতু সমন্বয়ের মধ্যে দেওয়া থাকবে নতুন আয়কর সঞ্চিতি, সমন্বয়ের বিষয় অবশ্যই দুই জায়গায় যাবে, সমন্বয়ের বিষয়টা অবশ্যই দুইটা জায়গাতে যাবে। ফার্স্ট অফ অল কথা হচ্ছে 1 নাম্বার যাবে আয় বিবরণীতে। আয় বিবরণীতে আয় বিবরণীর সবকিছু আপনি লিখছেন,
আয় বিবরণীর মধ্যে বিক্রয় লিখলেন, আয় বিবরণীর মধ্যে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিয়ে মোট লাভ বের করলেন, আয় বিবরণী থেকে আপনি মোট লাভ থেকে পরিচালন খরচ বাদ দিয়ে পরিচালন মুনাফা বের করলেন, পরিচালন মুনাফার সাথে অপরিচালন আয়কে যোগ অপরিচালন ব্যয়কে বিয়োগ করার পর যেটা আসে সেটার নাম কর পূর্ব নিট লাভ। আর এই কর পূর্ব নিট লাভ থেকে বাদ যাবে হচ্ছে নতুন আয়কর সঞ্চিতি, নতুন আয়কর সঞ্চিতি বাদ দিলে আসবে কর পরবর্তী নিট লাভ। আশা করি এইটা বুঝছি। আর যেহেতু এটা সমন্বয়ের আইটেম, এটা আরেকটা জায়গায় যাবে, সেটা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণীতে। আর্থিক অবস্থার বিবরণীর মধ্যে এটা যাবে হচ্ছে চলতি দায় সেকশনে। আর্থিক অবস্থার বিবরণীর মধ্যে এটা যাবে হচ্ছে ভাই চলতি দায়ের মধ্যে। ভালো মতো মনে রাখি, তাহলে আয় বিবরণীতে যাবে আর আর্থিক অবস্থার বিবরণীতে যাবে। আর্থিক অবস্থার বিবরণীতে নতুন আয়কর সঞ্চিতি এটা হচ্ছে চলতি দায় হিসেবে বিবেচিত হবে, চলতি দায় হিসেবে বিবেচিত হবে। অনেকক্ষণ পর একজন ভদ্রলোক সালাম দিছে, ভাই এতক্ষণ আপনি কই ছিলেন, হারাই গেছিলেন নাকি? ওকে, তাহলে 8 উত্তর হচ্ছে কোনটা? ঘ নাম্বার অপশন। নতুন আয়কর সঞ্চিতি আয় বিবরণীর মধ্যে যাবে আর যাবে কোথায়? আর্থিক অবস্থার বিবরণীতে। আর্থিক অবস্থার বিবরণীতে এটাকে দেখানো হবে কি হিসেবে? চলতি দায় হিসেবে দেখানো হবে। দেখেন এইটা বুঝছেন কিনা, দেখেন এইটা বুঝছেন কিনা ভাই আরমান হোসেন। আরমান হোসেন ভাই, আপনি যদি ক্লাস করেন, মনোযোগ দিয়ে ক্লাস করেন, আপনার ছোট বোন পরীক্ষাতে কি রেজাল্ট করছে সেটা শোনার জন্য আমরা কোনোভাবেই আগ্রহী না। আপনার ছোট বোন এসএসসি পরীক্ষায় আলহামদুলিল্লাহ ভালো ফলাফল করছে, এটা আজকের ক্লাসে কোনো গুরুত্বপূর্ণ বিষয় না ভাই। আপনার ছোট বোনের রেজাল্ট হয়েছে ভালো, পারলে আমাদেরকে একটু মিষ্টি খাওয়ানোর ব্যবস্থা করেন, সম্ভব হলে আমাদেরকে মিষ্টি খাওয়ান। আপনার বোন ভালো রেজাল্ট করছে, মিষ্টি খাওয়ান, কিন্তু সেটা ক্লাসের মধ্যে ভাই আলোচনা করার কোনো বিষয় না। আপনার ছোট বোন ভালো ফলাফল করছে, আপনার তো আগামীকাল পরীক্ষা, তাই না? আপনি একটু সিরিয়াসলি পড়ার টেবিলে বসেন, নাহলে ছোট বোন পরীক্ষায় ভালো ফলাফল করছে, আপনি যদি বড় ভাই হয়ে ডাব্বা মারেন তাহলে বাসায় কিন্তু জায়গা থাকবে না ভাই। একটু মনোযোগ দেন লেখাপড়ার প্রতি। ওকে, আর বোর্ডে যেটা লিখছি আমি একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করি, একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করি। এই বিষয়টা দেওয়া থাকবে কোথায়? রেওয়া মিলের মধ্যে দেওয়া থাকবে। রেওয়া মিলের মধ্যে যদি আয়কর এবং আয়কর সঞ্চিতি থাকে, এই বিষয়গুলো কোথায় যাবে? রেওয়া মিলের আয়কর এবং আয়কর সঞ্চিতি যাবে কোথায়? রেওয়া মিলের আয়কর এবং আয়কর সঞ্চিতি একটা জায়গাতেই যাবে, যেহেতু রেওয়া মিলে আছে। রেওয়া মিলের আইটেম গুলো কয় জায়গাতে যায় ভাই? এক জায়গাতে যাবে। রেওয়া মিলের আইটেম গুলো কয় জায়গাতে যাবে? এক জায়গাতে যাবে। তাহলে রেওয়া মিলের আয়কর এবং আয়কর সঞ্চিতি কোনো অবস্থাতেই আয় বিবরণী বা আর্থিক অবস্থার বিবরণীর সাথে এদের কোনো সম্পর্ক নাই। আয় বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণীতে সম্পর্ক আছে নতুন আয়কর সঞ্চিতির, যেটা দেখানো হবে কোথায়? সমন্বয় দেওয়া থাকবে। আর যদি ভাই রেওয়া মিলের মধ্যে দেওয়া থাকে, রেওয়া মিলে যদি আয়কর এবং আয়কর সঞ্চিতি দেওয়া থাকে, রেওয়া মিলের আয়কর এবং আয়কর সঞ্চিতি এইটা যাবে কোথায়? এটা যাবে হচ্ছে আপনার সংরক্ষিত আয় বিবরণীতে। সংরক্ষিত আয় বিবরণী অংশের মধ্যে যাবে এটা। সংরক্ষিত আয় বিবরণীর মধ্যে যাবে আয়কর এবং আয়কর সঞ্চিতি। সংরক্ষিত আয় বিবরণীর মধ্যে আপনি যে কাজটা করেন, সংরক্ষিত আয় বিবরণীর যেটা প্রারম্ভিক জের, প্রারম্ভিক জেরের সাথে আপনি যোগ করেন হচ্ছে নিট লাভের টাকাকে। সংরক্ষিত আয় বিবরণীতে প্রারম্ভিক জেরের সাথে নিট লাভের টাকা যোগ করেন, তারপরে এখানের যে যোগফলটা আসবে সেখান থেকে আপনি কিছু বিষয়কে বাদ দেন। যে আপনি বাদ দিবেন সেটার নাম কি? মুনাফার বন্টন। বাদ দিবেন, হেডলাইনটার নাম হচ্ছে মুনাফার বন্টন। এই মুনাফার বন্টন অংশের মধ্যেই আপনি আয়কর এবং আয়কর সঞ্চিতির টাকাকে বাদ দিয়ে দেখাতে হবে। আয়করের পরিমাণ ছিল 10,000 টাকা, এখান থেকে বাদ যাবে হচ্ছে আয়কর সঞ্চিতি। আয়কর সঞ্চিতি যার পরিমাণ দেওয়া ছিল রেওয়া মিলে কত? 7,000 টাকা। 10,000 থেকে 7,000 বাদ গেলে টাকার পরিমাণ আসবে হচ্ছে 3,000 টাকা। এইটা দেখানো হবে সংরক্ষিত আয় বিবরণীর মধ্যে। সংরক্ষিত আয় বিবরণীতে এইটা বাদ যাবে, আয়কর এবং আয়কর সঞ্চিতি। আয়কর এবং আয়কর সঞ্চিতি সংরক্ষিত আয় বিবরণী থেকে বাদ যাবে। সংরক্ষিত আয় বিবরণীতে আয়কর থেকে আয়কর সঞ্চিতিকে বাদ দিয়ে দেখাতে হবে। আশা করি এইটা বুঝতে পারার কথা আপনাদের। আশা করি এইটা এই পর্যন্ত বুঝতে পারার কথা। আশা করি এই পর্যন্ত বুঝতে পারার কথা। বুঝছেন কিনা আমাকে জানাবেন, বুঝছেন কিনা আমাকে জানাবেন। ওকে, আহমেদ রোহান সোহাগ, স্যার একটা এমসিকিউ করতে 4-5 মিনিট লাগলে কেমনে হবে? স্যার এখানে শুধু এমসিকিউ করলাম না, এখানে তো ভাই সৃজনশীলও দেখাইলাম।
সৃজনশীলের মধ্যে কি আপনার আয়কর সঞ্চিতি থাকবে না? আপনার কি সংরক্ষিত আয় বিবরণী আগামীকাল পরীক্ষায় আসবে না? এই সংরক্ষিত আয় বিবরণীর মধ্যে কি আয়কর সঞ্চিতি থাকবে না? প্যাচ কি আপনি লাগাবেন না পরীক্ষার হলে? প্যাচ ক্লিয়ার করে দিলাম, প্যাচ ক্লিয়ার করে দিলাম। চেষ্টা করেন, ভালো মতো বোঝার চেষ্টা করেন। আয়কর থেকে আয়কর সঞ্চিতি বাদ যাবে কোথায়? সংরক্ষিত আয় বিবরণীর মধ্যে। আর যদি টাকার পরিমাণটা উল্টা পাল্টা দেওয়া থাকতো স্যার, টাকার পরিমাণটা যদি এমন হতো, দেখেন আয়কর দেওয়া আছে 10,000 আর আয়কর সঞ্চিতির পরিমাণ দেওয়া আছে 17,000। যদি আয়কর সঞ্চিতির পরিমাণটা বেশি হয়, আয়কর সঞ্চিতির পরিমাণটা যদি বেশি হয়, তখন সেটা আপনি কোথায় লিখবেন? যদি স্যার আয়কর সঞ্চিতির পরিমাণ বেশি হয় আয়করের তুলনায়, আয়কর সঞ্চিতির পরিমাণ যদি আয়করের চাইতে বেশি হয়, তখন সেটা আপনি নিট লাভ যেটা লিখছেন যোগ, নিট লাভ লেখার পরে আয়কর সঞ্চিতি থেকে তখন আয়করের টাকা বাদ দিয়ে দেখাবেন। তখন আয়কর সঞ্চিতি থেকে আয়করের টাকাকে বাদ দিয়ে দেখাতে হবে কোথায়? নিট লাভের সাথে। নিট লাভের যে ক্যালকুলেশন, এইখানে এসে আপনি এই যোগ বিয়োগটা করবেন। যদি অ্যামাউন্টটা উল্টা দেওয়া থাকে, সঞ্চিতির অ্যামাউন্ট যদি বড় দেওয়া থাকে, তখন আয়কর সঞ্চিতি থেকে আয়করকে বাদ দিয়ে দেখাবেন আপনি কোথায়? সেটা নিট লাভের নিচে। নিট লাভের নিচে, যেটা অলরেডি ঢাকা বোর্ডে পরীক্ষাতে আসছে গত বছর। ঢাকা বোর্ডের গত বছর পরীক্ষাতে আসছিল, আয়কর সঞ্চিতির অ্যামাউন্টটা বড় দেওয়া ছিল। আয়কর সঞ্চিতির অ্যামাউন্টটা বড় হলে তখন সেটা নিট লাভের সাথে যোগ, আয়কর বিয়োগ। আর যদি আয়করের পরিমাণ বেশি নরমালি দেওয়া থাকে, তখন সেটা মুনাফার বন্টন অংশে আয়কর থেকে আয়কর সঞ্চিতি বাদ দিয়ে দেখাতে হবে। আশা করি এই পর্যন্ত আমরা বুঝে ফেলতে পারছি। আশা করি এই পর্যন্ত বুঝে ফেলতে পারছি। আপনাদের একটা কোশ্চেন অনেক সময় নিয়ে নিছি, এই জন্য মন খারাপ করছেন ভাই। আর বেশি সময় নিব না, আর বেশি সময় নিব না, বাকি প্রশ্নগুলো তাড়াতাড়ি হয়ে যাবে। এই একটা প্রশ্ন একটু ঝামেলা ছিল, কারণ এখানে সৃজনশীল অংশ বোঝানোর চেষ্টা করছি। খুব বেশিক্ষণ আপনাদেরকে আটকে রাখবো না, তাড়াতাড়ি ক্লাস শেষ করে দিব। আসেন দেখি কোশ্চেন নাম্বার 9। 9 নাম্বার প্রশ্ন। 9 নাম্বার প্রশ্ন সমাধান করার আগে, 9 নাম্বার প্রশ্ন সমাধান করার আগে সবাই যার যার খাতার মধ্যে একটা বোর্ডের নাম লিখে রাখেন, যেই বোর্ডের কোশ্চেন সবচাইতে পেঁচালো গোছালো ছিল, সবচাইতে কঠিন প্রশ্ন যদি হয়, যেটা হতে পারে, একটু লিখে রাখেন। পরীক্ষার কোশ্চেনটার নাম হচ্ছে দিনাজপুর বোর্ড। দিনাজপুর বোর্ড, দিনাজপুর বোর্ড, সালটা হচ্ছে 2023। ভাই একটু খাতার মধ্যে লিখে রাখেন, দিনাজপুর বোর্ড 2023। এখান থেকে আপনি আর্থিক বিবরণী, আর্থিক বিবরণী এইটার মধ্যে দুইটা প্রশ্ন দেওয়া আছে, এই দুইটা সমাধান করবেন। যারা যারা অংশীদারি অ্যান্সার করতে চান, যারা যারা অংশীদারি উত্তর করতে চান, তারা দিনাজপুর বোর্ডের কোশ্চেনটা সমাধান করে নিয়েন। আর্থিক বিবরণী আর হচ্ছে অংশীদারি, এই দুইটা প্রশ্নের জন্য, এই দুইটা প্রশ্নের জন্য আপনি দিনাজপুর বোর্ড 2023 ক্লাস শেষ হওয়ার পর পরে একটু বোর্ড কোশ্চেন খুলে এই চারটা প্রশ্ন সমাধান করে নেন, তাহলে আশা করি সর্বোচ্চ হার্ড লেভেলের প্রশ্ন হইলে আপনি এখান থেকে অ্যান্সার করতে পারবেন। ঢাকা বোর্ডের প্রশ্ন, ঢাকা বোর্ডের প্রশ্ন অনেক সহজ অপেক্ষাকৃত। আমি বলতেছি সবচাইতে জটিল প্রশ্ন যদি হয় আর্থিক বিবরণী থেকে আর অংশীদারি থেকে, যারা আর্থিক বিবরণী আর অংশীদারি অ্যান্সার করতে চান, তারা অবশ্যই সহজ প্রশ্ন তো অলরেডি এতদিনে আপনারা সমাধান করছেন, অনেকগুলা করে ফেলছেন। লাস্ট চান্স, ফিনিশিং টাচ দেওয়ার জন্য ভাই দিনাজপুর বোর্ড 2023 একটু চোখ বুলায় যান। না করেন, আপনি টেস্ট পেপার থেকে সলিউশনটা অ্যাটলিস্ট দেখে যান, টেস্ট পেপার খুলে সলিউশনটা অ্যাটলিস্ট দেখে যান। আপনার হার্ড কোশ্চেন যদি হয়, সর্বোচ্চ হার্ড কোশ্চেন এইটা, এর চাইতে হার্ড কোশ্চেন আর নাই। সর্বোচ্চ হার্ড প্রশ্ন এইটা, যদি কঠিন প্রশ্ন হয় এইটা দেখে যান, আশা করি আপনার উপকারে লাগবে। ভাই এই কথাটা মনে করবেন, পরীক্ষাটা আগামীকালকে দেন, পরীক্ষার পরে ভাইয়ার কথা মনে পড়বে। যদি কঠিন প্রশ্ন হয় এর আদলেই হবে, আর নর্মাল সহজ প্রশ্ন তো আপনারা পারেনি, সহজগুলো আপনারা পারেন, সহজ নিয়ে কোনো টেনশন নাই। আশা করি, দোয়া করি মনে প্রাণে প্রশ্ন সহজ হোক, বাট যদি ভাই প্রশ্ন কঠিন হয়ে যায়, দিনাজপুর বোর্ড 23 দেখে যেতে ভুল করেন না, একবার অন্তত চোখ বুলায় যায়, যাতে যাতে অ্যাটলিস্ট আপনার এ প্লাসটা মিস যাতে না হয়, যাতে মিস যাতে না হয়। ওকে, পূরবী আহমেদের কথা হচ্ছে সিকিউতে অ্যান্সার ভুল হলে কি মার্ক দিবে?
আপনার অ্যান্সার ভুল হওয়া মানে কি যোগ বিয়োগের লাস্টের ভুল হওয়া। সিকিউ অংশে আপনার হচ্ছে যদি আপনি ছক ঠিকঠাক মতো কাটেন, এন্ট্রিগুলো যদি মোটামুটি বসাইতে পারেন, উত্তর না মিললেও আংশিক কিছু নাম্বার আপনি পাবেন, এটা আশা করে নেওয়া যায়। তবে এই আংশিক নাম্বার টিচারের মুডের উপরে ডিপেন্ড করে। টিচার যিনি আপনার খাতা কাটতেছেন, উনি যদি ওনার বউয়ের সাথে ঝগড়াঝাটি করে এসে খাতা দেখতে বসে, তাইলে তো মায়েরে বাপ আপনার নাম্বার কাটা। আর যদি টিচারের মনটা ভালো থাকে, যেমন বাসার মধ্যে ভাবি যদি ইলিশ পোলাও কোরমা রান্না বাড়া করে, স্যার ভালো মন্দ খেয়ে যদি খাতা দেখতে বসে, তাইলে মন যদি ভালো থাকে নাম্বার দিতেও পারে। আর যদি মন খারাপ থাকে নাম্বার না দিলে কিচ্ছু করার নাই। বাট সাধারণত নির্দেশনা দেওয়া থাকে, যদি আপনার ছক ঠিকঠাক থাকে, যদি এন্ট্রিগুলা মোটামুটি রকমের বসানো হয়, কিছু নাম্বার পাওয়ার আপনি আশা করতেই পারেন। আসেন, ওকে ওকে, মাথার উপর দিয়ে তাইতেছে, মাথার উপর দিয়ে কি যাচ্ছে ভাই? মাথার উপর দিয়ে কি যাচ্ছে আপনার? মাথার উপর দিয়ে যাওয়ার মতো কিছু নাই, মাথার উপর দিয়ে তো ভাই এরোপ্লেন যায়, আমরা তো এখানে এরোপ্লেন চালাচ্ছি না, ক্লাসের মধ্যে পড়াচ্ছি, একটু মনোযোগ দেন। আসেন কোয়েশ্চেন সমাধান করব, কোয়েশ্চেন নাম্বার 9। তাহলে সাজেশন একটা দিয়ে দিলাম, দিনাজপুর বোর্ড 23 অংশীদারির জন্য, আর্থিক বিবরণের জন্য, একটু চোখ বুলায় যান, আশা করি ভালো হবে। ওকে ওকে, আসেন কোয়েশ্চেন নাম্বার 9। এখানে কি বের করতে বলছে? মোট মুনাফার পরিমাণ কত টাকা। মোট মুনাফার পরিমাণ বের করার জন্য আমরা প্রথমে দেখেন প্রারম্ভিক মজুদ পণ্য এর মানটা দেওয়া আছে। প্রারম্ভিক মজুদ পণ্য আমার সাথে সাথে করেন, প্রারম্ভিক মজুদ পণ্যের পরিমাণ দেওয়া আছে হচ্ছে 2 লক্ষ, তার সাথে আপনি যোগ করবেন হচ্ছে মাল ক্রয়, প্রারম্ভিক মজুদের সাথে যোগ করবেন মাল ক্রয়, মাল ক্রয়ের পরিমাণ দেওয়া আছে হচ্ছে 5 লক্ষ টাকা। প্রারম্ভিক মজুদের সাথে মাল ক্রয় যোগ, তার সাথে যোগ করবেন আপনি হচ্ছে আন্তঃপরিবহন, আন্তঃপরিবহন বা ক্রয় পরিবহন, যার পরিমাণ দেওয়া আছে প্রশ্নে 25,000 টাকা। ভাই বিজ্ঞাপন খরচ এখানে বিবেচনায় আসবে না, বিজ্ঞাপন খরচ আসবে না। এই তিনটা অ্যামাউন্ট যোগ করি, 2 লক্ষ 5 লক্ষ হইলো 7 লক্ষ, তাহলে এখানে মোট হইলো 7,25,000 টাকা। 7,25,000 টাকা কোনটা কোনটা যোগ করছি আমরা? মাল ক্রয়ের 5 লক্ষ, প্রারম্ভিক মজুদের 2 লক্ষ, আর যোগ করছি আন্তঃপরিবহনের 25,000 টাকা। এই পর্যন্ত যোগ করলাম 7,25,000। এখান থেকে এবার আপনি বিয়োগ করবেন যেটা, সেটার নাম হচ্ছে সমাপনী মজুদ। সমাপনী মজুদের টাকা কত ছিল? 1,50,000। সমাপনী মজুদ 1,50,000 টাকা বিয়োগ করবেন। সমাপনী মজুদের টাকা বিয়োগ করলেই আপনি পেয়ে যাবেন যেটা, সেটা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। একটু কমেন্ট করে লেখেন দেখি ভাই, বিক্রিত পণ্যের ব্যয় কয় টাকা হইলো, বিয়োগটা করেন। 7,25,000 থেকে 1,50,000 টাকা মাইনাস করি, 7,25,000 থেকে 1,50,000 টাকা মাইনাস করি। 7,50,000 রিফাত আহমেদ, হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র আজকে প্রথম করতেছি। ভাই আজকে যদি প্রথমবার করে থাকেন তাইলে কষ্ট করে আর করার দরকার নাই, আগামীকালকে বোর্ড পরীক্ষা একদম যে বোর্ড পরীক্ষার হলেই প্রথমবার করে দিয়ে আসবেন। এতদিন যদি আর অ্যাকাউন্টিং না করে থাকেন, আজকে যদি আপনার প্রথম দিন হয়ে থাকে, তাহলে কষ্ট করে আর করার দরকার নাই, কষ্ট করে আর খাতার মধ্যে কিছু লেখার দরকার নাই, শুধু বসে বসে ক্লাসটা দেখেন আর হচ্ছে উল্টাপাল্টা কমেন্ট করতে থাকেন। ইনশাল্লাহ পরীক্ষার হলে যায় আপনি ভালো পরীক্ষা দিবেন, ইনশাল্লাহ পরীক্ষার হলে যায় ভালো পরীক্ষা দিবেন। ওকে ওকে, কত আসলো ভাই? 5,75,000 টাকা। বিক্রিত পণ্যের ব্যয়টা আসলো 5,75,000 টাকা। প্রশ্নের মধ্যে বিক্রয়ের পরিমাণ দেওয়া আছে কত? 9 লক্ষ টাকা। আমরা বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয়কে বাদ দিব। বিক্রয়ের পরিমাণ দেওয়া ছিল 9 লক্ষ টাকা, বিক্রয়ের পরিমাণ 9 লক্ষ, বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলেই আপনার আসবে হচ্ছে মোট মুনাফা। বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বিয়োগ করলেই মোট মুনাফার পরিমাণ আসবে। বের করেন কত হয়। 9 লক্ষ থেকে 5,75,000 টাকা বিয়োগ করি, 9 লক্ষ থেকে 5,75,000 টাকা বিয়োগ করি, সঠিক উত্তর হবে 3,25,000 টাকা। সঠিক উত্তর হবে 3,25,000 টাকা। সঠিক উত্তর 3,25,000 টাকা। ওকে ওকে ওকে, তাহলে 9 এর উত্তর হচ্ছে খ নাম্বার অপশন। 9 এর উত্তর হচ্ছে খ নাম্বার অপশন। 9 এর উত্তর হবে হচ্ছে খ নাম্বার অপশন। দেখেন বুঝছেন কিনা প্রশ্ন, দেখেন প্রশ্ন বুঝছেন কিনা। ওকে, দেখেন প্রশ্ন বুঝছি কিনা। যদি এই পর্যন্ত আমরা বুঝে থাকি, আসেন পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন। 9টা কোশ্চেন অলরেডি সলভ করছি আমরা, আর খুব বেশি প্রশ্ন বাকি নাই, আর খুব বেশি প্রশ্ন বাকি নাই। আমরা আর অল্প সময়ের মধ্যে ক্লাসটা শেষ করে ফেলবো ইনশাল্লাহ। যারা যারা ক্লাস করতেছেন ধৈর্য দিয়ে মনোযোগ দিয়ে
ধৈর্য করে মনোযোগ দিয়ে আর অল্প কিছুক্ষণ ধৈর্যটা ধরে রাখেন, আমরা তাড়াতাড়ি শেষ করব। এই যে চলে আসছে সোনামণি লিমিটেড এর প্রশ্ন, এইটা কোন বোর্ডের প্রশ্ন? ঢাকা বোর্ড 2019-এ আসা প্রশ্ন, ঢাকা বোর্ড 19-এ আসা প্রশ্ন। ওকে আসেন কোশ্চেন সমাধান করি। আরমান হোসেনের প্রশ্ন, স্যার বিজ্ঞাপন খরচ কেন আসবে না? স্যার বিজ্ঞাপন খরচ হচ্ছে একটা কি, বিজ্ঞাপন খরচ হচ্ছে বিক্রয় উপরিব্যয়। আপনি যদি বিজ্ঞাপন খরচ, এটা বিক্রয় উপরিব্যয়, যেটা পরিচালন খরচের অন্তর্ভুক্ত। আপনি যদি পরিচালন খরচকে বাদ দেন তাহলে চলে আসবে নিট লাভ, কিন্তু আমাদের আগের প্রশ্নে বের করতে বলছিল মোট লাভ। যেহেতু মোট লাভ, তাই আমরা বিক্রয় পর্যন্ত, বিক্রিত পণ্যের ব্যয় পর্যন্ত ক্যালকুলেশন করব, বিজ্ঞাপন খরচকে আমরা আনবো না। বিজ্ঞাপন খরচ, বেতন খরচ, ভাড়া খরচ, এগুলো হচ্ছে পরিচালন খরচাবলী। পরিচালন খরচাবলীর টাকা বাদ দিলে নিট লাভ আসতো, নিট লাভ বের করতে বলে নাই, তাই বিজ্ঞাপন খরচ বিবেচনায় আসবে না। আনিক শেখের প্রশ্ন হচ্ছে, এত পারতাম হিসাব বিজ্ঞান, তাও প্রথম পত্রে আমাকে এভাবে ধোকা দিল, ভাবতে পারি নাই। ওকে, আর ভাবাভাবি করে লাভ নাই, আজকের রাতটা কোন রকমে পার করেন, ইনশাল্লাহ আগামীকালকে যতটুকু বাকি আছে আপনার ধোকা যতটুকু বাকি আছে, আগামীকালকে ইনশাল্লাহ একদম 100-এ 100 হয়ে যাবে। যেহেতু ফার্স্ট পেপারে ধোকা খাইছেন, সেকেন্ড পেপারে বড় একটা ধোকা আপনার জন্য অপেক্ষা করতেছে। আনিক শেখ, টেনশন করেন না, টেনশন করেন না, টেনশন করার কিছু নাই, যেটা হওয়ার হয়ে গেছে, সামনে আরো ভালো কিছু আপনার জন্য অপেক্ষা করতেছে। বাস আগের দিন ছোট একটা খাইছেন, আগামী দিন বড় একটা বাস আপনার জন্য আসতেছে, কাঁধে করে বাসায় নিয়ে চলে আসবেন। কোশ্চেন সমাধান করি, কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 10, এখানে কিসের মান চাইছে স্যার? বিক্রয় মূল্যের পরিমাণ কত বের করতে বলছে। আচ্ছা, এইখানে বলছে বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ দেওয়া আছে 6 লক্ষ টাকা, বিক্রিত পণ্যের ব্যয় 6 লক্ষ, আর বিক্রয়ের উপরে মোট লাভের হার, বিক্রয়ের উপরে লাভের হার কত? 20%। বিক্রয়ের উপরে লাভের হার যদি 20% হয়, তাহলে আপনার ধরে নিতে হবে বিক্রয়ের উপরে যেহেতু লাভের হার বলা আছে, তাহলে ধরে নিতে হবে বিক্রয় মূল্য হবে 100, যেটার উপরে লাভের হার সেটা হবে 100, যেটার উপরে লাভের হার, বিক্রয়ের উপর লাভের হার, তাহলে বিক্রয় মূল্য 100। যদি ক্রয়ের উপরে লাভের হার হইতো, ক্রয় মূল্য 100 হইতো, তাহলে প্রশ্নে যেটার উপরে মুনাফার হার দেওয়া থাকবে সেটাকে ধরতে হবে হচ্ছে 100। একটু অপেক্ষা করেন, একটু অপেক্ষা করেন, একটু অপেক্ষা করেন সবাই। দেখেন দেখেন আমাদের ক্যামেরা ঠিক আছে কিনা, মাঝখান দিয়ে মনে হয় একবার চলে গেছিল, ক্যামেরা ঠিক আছে কিনা দেখেন সবাই, ক্যামেরাতে সবাই কি আমাকে দেখতে পাচ্ছেন কিনা? আমি তো আমাকে দেখতে পাচ্ছি না, ঠিক আছে কিনা ক্যামেরা, ঠিক আছে কিনা ক্যামেরা, ক্যামেরা ঠিক আছে কিনা? এমন বলেন না স্যার এটা 90+ লাগবে। আনিস শেখ, অবশ্যই 90+ লাগবে, ইনশাল্লাহ আপনি 90+ পাবেন। ক্লাস শেষ করার পরে, ক্লাস শেষ করার পরে আপনি একটু সুন্দর মতো আজকের রাতটা টেস্ট পেপার থেকে থেকে প্রশ্নগুলো একটু সমাধান করে, যে বলছিলাম দিনাজপুর বোর্ড 2023, এটা একটু মনোযোগ সহকারে করেন, মাথা ঠান্ডা রেখে পরীক্ষার হলে যান, ইনশাল্লাহ ফার্স্ট পেপারে যতটুকু ঘাটতি আছে সেকেন্ড পেপারে ইনশাল্লাহ আপনার ক্লিয়ার হয়ে যাবে, ইনশাল্লাহ 90+ আসবে। সবাই আমরা একটু আনিক শেখের জন্য দুহাত তুলে দোয়া করি। যারা যারা ক্লাস করতেছেন, যারা ক্লাস করতেছেন সবাই আনিক শেখের জন্য একটু মন প্রাণ খুলে দোয়া করেন, ভাইয়ের 90+ লাগবে। মন প্রাণ খুলে দোয়া করেন আনিক শেখের জন্য, পাশাপাশি নিজের জন্য দোয়া করেন যাতে আপনারাও যাতে 90+ যাতে পান। ওকে, প্রশ্ন সমাধান করতেছিলাম, বিক্রয়ের উপরে লাভের হার, তাহলে বিক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য যদি 100 হয়, এর সাথে আমরা হচ্ছে মুনাফার টাকা কি করব ভাই? মুনাফার টাকা তো বিয়োগ হবে, মুনাফার টাকা যোগ লিখে ফেলছি, মুনাফার টাকা বিয়োগ হবে, মুনাফার টাকা হবে হচ্ছে বিয়োগ। ওকে, তাহলে বিক্রয় মূল্য থেকে আমরা মুনাফার টাকাকে বিয়োগ করব। মুনাফা কত ছিল লাভের হার? 20। ওকে, তাহলে বিক্রয় মূল্য থেকে মুনাফা বিয়োগ করলে যেটা আসবে সেটা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য থেকে মুনাফার টাকা বাদ দিলে আসবে বিক্রিত পণ্যের ব্যয়, অ্যামাউন্টটা হচ্ছে 80। দেখেন এইটা আপনারা আশা করি বুঝেন, এইটা আশা করি আপনারা বুঝেন, এইটা আশা করি আপনারা বুঝেন। যেই মূল্যের উপর মুনাফার হার দেওয়া থাকবে, বিক্রয় মূল্যের উপর মুনাফা, তাহলে বিক্রয় মূল্যকে ধরলাম 100, মুনাফার হার কত? 20%, তাহলে মুনাফা কয় টাকা? 20 টাকা। বিক্রয় মূল্য থেকে মুনাফা বাদ দিলে কি আসে? বিক্রিত পণ্যের ব্যয় কত? 80 টাকা। ওকে, এবার বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া ছিল কত? 6 লক্ষ টাকা। বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে 6 লক্ষ, এইটাকে ভাগ দিব আমরা 80 দিয়ে,
কেন 80 দিয়ে ভাগ দিচ্ছি? কারণ এই 80 কিসের নাম? 80 হইলো বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয় টাকার অ্যামাউন্ট কত? বিক্রিত পণ্যের ব্যয় টাকার অ্যামাউন্ট হলো 6 লক্ষ। তাইলে যেই টাকা 6 লক্ষ সেটাই হচ্ছে কিসের মান? 80 মান। তাই 80 দিয়ে করব আমরা ভাগ। আর যেটা বের করতে বলবে সেটার মানকে গুণ করে দেখাইতে হবে। ওকে, এখানে বিক্রয় মূল্যের মান জানতে চাইছে, তাহলে বিক্রয় মূল্যের মান কত? 100। 100 দিয়ে হবে হচ্ছে গুণ, 100 দিয়ে গুণ, তাহলে 6 লক্ষ ডিভাইডেড বাই 80 ইন্টু হবে হচ্ছে 100। একটু সবাই দ্রুত ক্যালকুলেশন করে আমাকে বলেন তো ভাই মান কত হয়? মান কত হয়? স্যার সহ আপনাদের সবার দোয়া যেন আল্লাহ তাআলা কবুল করে নেয়। ওকে, আমিন আমিন। ওকে ওকে, কত হইলো মান? 6 লক্ষ টাকারে 80 দিয়ে ভাগ 100 দিয়ে গুণ। 6 লক্ষরে 80 দিয়ে ভাগ 100 দিয়ে গুণ। ভাই মান কত আসে? কত আসে? ক্যালকুলেশন করেন, ক্যালকুলেশন করেন, কত হয় মান? ক্যালকুলেশন করেন। 6 লক্ষ টাকারে 80 দিয়ে ভাগ আর 100 দিয়ে গুণ। উত্তর হবে হচ্ছে 7,50,000 টাকা। সঠিক উত্তরের মান হবে হচ্ছে 7,50,000 টাকা। বিক্রয়ের পরিমাণ মান হবে 7,50,000 টাকা। দেখেন ভালো মতো বুঝছে কিনা? 7,50,000 টাকা। বাট এই অঙ্কটা যেই নিয়মে আমরা মাত্র করলাম, যেই নিয়মে মাত্র করলাম, এই যে বিক্রয় মূল্য, মুনাফা, বিক্রিত পণ্যের ব্যয় ধরে নিয়ে তারপরে এই ক্যালকুলেশন করে আপনি সমাধান করছেন, একটু সময় বেশি লাগে। এইটা একটা শর্টকাট টেকনিকে করা যায়। আমরা যদি শর্টকাট টেকনিক ফলো করি, টেকনিকটা হবে হচ্ছে এই: বিক্রিত পণ্যের ব্যয়ের মান দেওয়া ছিল 6 লক্ষ, এইটা ডিভাইডেড বাই নিচে 1 হলো সূত্রের 1, আর বিক্রয় মূল্যের উপর মুনাফার হার দেওয়া থাকলে এটাকে মাইনাস করতে হয়। আর এই যে মুনাফার হার 20%, মুনাফার হার 20%, মুনাফার হার যে 20% দেওয়া আছে, 20% কথার মানে হচ্ছে এই যে 20 ডিভাইডেড বাই 100, পার্সেন্টেজ মানে 100, 20 কে 100 দিয়ে ভাগ করলে অর্থাৎ দশমিকে প্রকাশ করলে মান হবে 0.20। তাহলে 1 থেকে 0.20 বিয়োগ, অর্থাৎ আপনাকে 6 লক্ষ টাকাকে বিয়োগ ভাগ করতে হবে 0.80 দ্বারা। একটু ক্যালকুলেটরে করে দেখেন দেখি, 6 লক্ষ টাকারে 0.80 দিয়ে ভাগ করলে কত হয়? 6 লক্ষকে 0.80 দিয়ে ভাগ করলে কত হবে? কত হবে? সেই 7,50,000 টাকাই হবে, 7,50,000 টাকাই হবে। এটা হচ্ছে আপনার একটা শর্টকাট টেকনিক। শর্টকাট টেকনিক আপনি চাইলে এই নিয়মও ফলো করতে পারেন, বাট পরীক্ষার আগে এই শর্টকাট টেকনিক আপনার শিখতে না চাওয়াটাই উত্তম। শর্টকাট টেকনিকগুলো আমরা শেখাবো আপনাদের আমাদের DU-ICU ব্যাচে। DU-ICU ব্যাচে যখন আপনি আসবেন তখন আমরা আপনাকে শেখাবো। ওকে, লাম ইয়া ইসলাম মিতা। ওকে, আপনি কাকে বেচা আছেন কিনা জিজ্ঞাসা করতেছেন, ওকে করতে পারেন। ওকে, দেখেন কোশ্চেনটা বুঝছি কিনা, প্রশ্নটা বুঝছি কিনা, খেয়াল করে দেখেন প্রশ্ন বুঝছি কিনা। আপনারা ইন্টারমিডিয়েটের যেই নিয়ম সেই নিয়ম অনুযায়ী আপনি সমাধান করবেন, আপনার 7,50,000 টাকায় অ্যান্সার আসবে। আর ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে যেহেতু সময়টা কম থাকে, ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের সময়ের পরিমাণ কম, তো আমরা তখন শর্টকাট টেকনিক অনুযায়ী অ্যান্সার করার চেষ্টা করি। শর্টকাট টেকনিক অ্যান্সার যদি আমরা ফলো করি তাহলে দ্রুত আমরা অ্যান্সার বের করে ফেলতে পারি। এই শর্টকাট টেকনিকগুলো বা ট্রিক্সগুলো আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য কাজে লাগবে। আপনাদের মধ্যে যারা এখানে উপস্থিত, যারা ইন্টারমিডিয়েট পরীক্ষা শেষ হওয়ার পর স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চান, বিজনেস ফ্যাকাল্টিতে ভর্তি হতে চান, ফিনান্স ডিপার্টমেন্ট, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, মার্কেটিং ডিপার্টমেন্টে ভর্তি হতে চান, বিবিএ পড়বেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তাদের জন্য হচ্ছে আমাদের আই এডুকেশনের যেই প্রোগ্রাম তার নাম হচ্ছে DU-ICU ব্যাচ। এই DU-ICU ব্যাচে এখন অলরেডি আমাদের ভর্তি চলতেছে। অল্প টাকা ডিসকাউন্ট এখন দেওয়া আছে, ইন্টারমিডিয়েট পরীক্ষা শেষ হওয়ার পর হয়তো বা ডিসকাউন্ট আর থাকবে না। সো এই ডিসকাউন্ট পিরিয়ডের মধ্যে অ্যাকাউন্টিং পরীক্ষাটা শেষ হওয়ার পরে একটু গ্যাপ আছে আপনাদের। অ্যাকাউন্টিং পরীক্ষা আগামীকালকে হওয়ার পরে পরবর্তী পরীক্ষা 20 তারিখে, মাঝখানে লম্বা 7 দিনের একটা গ্যাপ আছে। এই গ্যাপের মধ্যে আপনার অবশ্যই বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আপনি কি করবেন সেটার জন্য এখন থেকে একটু আপনার সিদ্ধান্ত নেওয়া উচিত, এখন থেকে আপনার একটু সিদ্ধান্ত নেওয়া উচিত।
আর সিদ্ধান্ত যদি আপনি নিতে চান, আপনি আই এডুকেশনের সাথে যদি আপনার পথ চলতে চান, তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে চাইলে আপনি যোগাযোগ করতে পারেন, অথবা আই এডুকেশনের পেজে আপনি নক করতে পারবেন। তাহলে আমরা আশা করি আমরা আপনাকে ডিসকাউন্টের মাধ্যমে ভালো ব্যাচে অতি দ্রুত আপনাকে ভর্তি করায় ফেলতে পারবো। লামিয়া ইসলাম মিম স্যার শর্টকাট দেন, যেন 30 মিনিটে এমসিকিউ শেষ করতে পারি না। ভাই 30 মিনিটে যদি এমসিকিউ আপনি শেষ করতে চান, শর্টকাট টেকনিক আপনাকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য, আপাতত না। আপাতত এই প্রশ্নটা একটু বড়, বেশি এলাবোরেশন করলাম এই কারণে, কারণ যদি আপনার নিয়মটা ভালো মতো জানা থাকে তাহলে আপনি খুব দ্রুতই পরীক্ষার হলে গিয়ে অ্যান্সারটা সমাধান করে দিয়ে আসতে পারবেন। ওকে 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 এবার আসেন পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী প্রশ্ন এই যে চালানি কারবারের পণ্য এটা আসেন একটু সমাধান করি। চালানি কারবারে প্রেরিত পণ্যের মূল্য দেওয়া আছে 15,000 টাকা। সেই পণ্যটা চালানি কারবারে 20,000 টাকায় বিক্রয় করা হয়েছে, আর যে এজেন্ট সেটা বিক্রয় করছে তাকে হচ্ছে 5% কমিশন দিতে হবে। আর এই কমিশনটা যে দিবেন আপনি, কমিশনটা অবশ্যই হবে বিক্রয় মূল্যের উপর চালানি কারবারের এজেন্ট হচ্ছে কমিশন পাবে। তাহলে কারবারের মোট লাভ কত টাকা হইলো এটা আপনাকে বের করতে বলে দেওয়া আছে। কারবারের লাভ মোট কত টাকা হইলো এটা আমরা বের করব। ওকে আসেন আমরা উত্তর খুঁজে বের করার চেষ্টা করি। দেখেন দেখি আপনারা অ্যান্সার দেওয়ার চেষ্টা করেন, কত আসে উত্তর দেখেন, আপনারা উত্তর খুঁজে বের করার চেষ্টা করেন, আমার সাথে সাথে করেন। ফার্স্ট অফ অল শুরুতে আপনার দেওয়া ছিল বিক্রয় মূল্যের মান দেওয়া ছিল 20,000 টাকা। বিক্রয় মূল্য থেকে আপনার বাদ দিতে হবে হচ্ছে এজেন্টের কমিশন। প্রথমেই আপনি কমিশনের টাকা বাদ দিবেন। কমিশনের টাকা ছিল 5%, 20,000 টাকার 5% করলে আসে হচ্ছে 1,000 টাকা। 20,000 থেকে 1,000 টাকা যদি আমরা বাদ দেই তাহলে আমাদের বিয়োগফল হচ্ছে 19,000 টাকা। তাহলে চালানি কারবারের পণ্য বিক্রয় থেকে আয়, চালানি কারবারের পণ্য বিক্রয় হতে অ্যাকচুয়ালি আপনার আয় হইল 19,000 টাকা। আপনি পণ্য বিক্রয় করছেন কত টাকায়? 20,000 টাকায়, কিন্তু 20,000 টাকার বিক্রয়ের সাথে 1,000 টাকার কমিশন আছে। কমিশনটা বাদ দিয়ে অ্যাকচুয়াল আয় কত সেটা বের করে নেওয়া লাগবে। তাহলে বিক্রয় থেকে আয় হলো কত টাকা? 19,000 টাকা। আর এখান থেকে আপনি বাদ দিবেন প্রেরিত পণ্যের মূল্য। আপনি যে পণ্যটা পাঠাইছেন সেটার মূল্য কত ছিল? প্রেরিত পণ্যের মূল্য ছিল কত? 15,000 টাকা। তাহলে প্রেরিত পণ্যের মূল্য 15,000 টাকা বাদ দিলেই আপনার চালানি কারবারের লাভ অর্থাৎ 4,000 টাকা চলে আসবে। তাহলে সঠিক উত্তর হচ্ছে 4,000 টাকা। চালানি কারবারের লাভ কত টাকা হচ্ছে? লাভ হবে হচ্ছে 4,000 টাকা। এই দেখেন প্রশ্নের সমাধান বুঝছেন কিনা? চালানি কারবারের লাভ দেখেন আপনি বুঝছেন কিনা? এইটা আপনার অপরিচালন আয় অংশের মধ্যে যাবে। আয় বিবরণীতে অপরিচালন আয় অংশে এই বিষয়টাকে দেখাইতে হবে। চালানি কারবারের লাভের পরিমাণ এই নিয়মে আপনাকে করা লাগবে। আর এটাই হচ্ছে আপনার, যদি আপনার এমসিকিউ অংশের পাশাপাশি সৃজনশীল অংশে চলে আসে তাহলে চালানি কারবারের ক্যালকুলেশনটা আপনি দেখাবেন কোথায়? অপরিচালন আয় অংশের মধ্যে দেখাবেন। ওকে একজনের কমেন্ট হচ্ছে ওই দিন বললাম মাউন্টেন ডিউ খেয়ে যায়েন, তারপরে ভাই আপনারা যা লিখতেছেন আমার ভাই মোবাইলে আমি কমেন্ট পড়ার সুযোগ পাচ্ছি না, নেটওয়ার্কে ডিস্টার্ব করতেছে, আমি কমেন্ট পড়ার সুযোগ পাচ্ছি না। যদি সুযোগ পাইতাম তাহলে ইনশাল্লাহ বাস দিতে অপেক্ষায় থাকতাম না। আপনাদের কপাল ভালো যে আজকে আমি হচ্ছে ভালো মতো কমেন্ট গুলা দেখতে পারতেছি না। যারা গতকালকের ক্লাস করছেন তারা টের পাইছেন যে উল্টাপাল্টা কমেন্ট করলে কি রকমের সুন্দর রিপ্লাই আমি দিতে পারি। আজকে আপনাদের কপাল ভালো, যার যা মন চায় আপনি বলতে থাকেন, কোনো সমস্যা নাই। ওকে রাসেল আহমেদ এমসিকিউ দেখে মাথা ঘুরাইতেছে, সমস্যা নাই। মাথা যদি আপনার ঠিক করতে চান ক্লাস শেষ করার পরে ফ্রিজের মধ্যে যায় মাথা ঢুকাই দিবেন। ডিপ ফ্রিজ যেখানে গোস্ত রস্ত আপনি রাখেন, কোরবানির গোস্ত যেখানে রাখছেন, ডিপ ফ্রিজ খুলে মাথাটা ঢুকায় রাখবেন 5 মিনিট, মাথা এমনি ঠান্ডা হয়ে যাবে, মাথা ঘুরানো আশা করি ভালো হয়ে যাবে। ওকে আসেন পরবর্তী প্রশ্নে যাই।
11 নাম্বার কোশ্চেন সমাধান করলাম। পরবর্তী প্রশ্ন, আর অল্প কয়টা প্রশ্ন বাকি আছে, আর অল্প কয়টা প্রশ্ন সমাধান করলে আমরা ক্লাস শেষ করে ফেলতে পারবো। আর সর্বোচ্চ 10 মিনিট, আর ভাই সর্বোচ্চ 10 মিনিট লাগবে, জাস্ট ধরে ধরে থাকেন। আমরা ক্লাসটা শুরু করছিলাম 7:30-এ, আমরা বলছি 1 ঘন্টা ক্লাস নিব, সর্বোচ্চ 5 মিনিট অতিরিক্ত হইতে পারে, এর বেশি আর 1 মিনিটও সময় নিব না আপনার কাছ থেকে। একটু মনোযোগ দিয়ে দেখেন। কোশ্চেন নাম্বার 12 নাম্বার প্রশ্নে কর পূর্ব লাভের উপর 10% হারে কর দিতে হয়, তাহলে করের হার হচ্ছে 10%। কর প্রদানের পরবর্তী নিট লাভের পরিমাণ হচ্ছে 9,000 টাকা। 9,000 টাকা হচ্ছে নিট লাভ। আপনার প্রদত্ত করের পরিমাণ কত এটা বের করতে বলা আছে। আজকের ক্লাসে যে এমসিকিউ গুলা সমাধান করাচ্ছি আমি, যেই এমসিকিউ গুলা সমাধান করাচ্ছি এগুলা গতানুগতিক এমসিকিউ না। সাধারণত এই টাইপের এমসিকিউ সাধারণত সহজ পরীক্ষাতে আসে না, একটু জটিল টাইপের প্রশ্নগুলো আমি করাচ্ছি। মাহিন হচ্ছে সরি মাফ করবেন, আসলে আমি ও আপনি আপনি মানে আমি আমার না, মানে আপনি আপনার না। ওকে বুঝছি, হচ্ছে ওকে ওকে ওকে। আসেন কোশ্চেন সমাধান করি। করের পরিমাণ যেহেতু বের করতে বলা আছে, করের পরিমাণ বের করার জন্য সূত্রটা হবে হচ্ছে এই, প্রদত্ত কর বের করার সূত্র, উপরে লিখতে হয় হচ্ছে নিট লাভ ডিভাইডেড বাই নিচে হচ্ছে 1 মাইনাস কর হার, 1 মাইনাস কর হার। এই নিয়মে করলেই অঙ্ক মিলে যায়। নিট লাভের পরিমাণ দেখি, নিট লাভের পরিমাণ অঙ্কে দেওয়া আছে 9,000 টাকা। শুরুতে উপরে লিখে দিলাম 9,000 ডিভাইডেড বাই নিচে 1 মাইনাস করের হার দেওয়া ছিল 10%, 10% দশমিকে মান হবে হচ্ছে 0.10, অর্থাৎ আপনি 9,000 টাকাকে বিয়োগ করবেন 0.90 দ্বারা। 9,000 কে 0.90 দ্বারা বিয়োগ ভাগ করলেই টাকার পরিমাণ আসবে হচ্ছে 10,000 টাকা। সঠিক উত্তর হবে হচ্ছে 10,000 টাকা। 10,000 টাকা কই আছে? 10,000 টাকা, সরি 10,000 টাকা হচ্ছে প্রদত্ত করের পরিমাণ, সরি এই 10,000 টাকা হচ্ছে কর পূর্ব মুনাফা। একটু দাঁড়ান মুছে নেই, এটা প্রদত্ত কর না, যেটা বের করলাম সেটা হচ্ছে কর পূর্ব মুনাফা, কর পূর্ব নিট লাভ, কর পূর্ব মুনাফা। কর পূর্ব মুনাফাটা হচ্ছে এই সূত্রে, কর পূর্ব মুনাফা হচ্ছে 10,000। এবার বিয়োগ করলে আপনার প্রদত্ত কর আসবে। তাহলে প্রদত্ত কর বের করার জন্য 10,000 টাকা থেকে 9,000 টাকা বিয়োগ করলেই প্রদত্ত করের পরিমাণ চলে আসবে। অ্যান্সার হবে হচ্ছে 1,000 টাকা। 1,000 টাকা হবে হচ্ছে প্রদত্ত কর। 1,000 টাকা আছে ঘ নাম্বার অপশনে। প্রদত্ত কর বের করতে বলছে, আগে আপনি কর পূর্ব মুনাফা বের করবেন, কর পূর্ব মুনাফা থেকে কর পরবর্তী মুনাফাটা বিয়োগ করলেই প্রদত্ত করের পরিমাণ পাওয়া যায়। সঠিক উত্তর হবে হচ্ছে 1,000 টাকা। 1,000 টাকা হবে সঠিক উত্তর। 1,000 টাকা হবে হচ্ছে সঠিক উত্তর। 1,000 টাকা হবে হচ্ছে সঠিক উত্তর। এটা হচ্ছে প্রদত্ত করের পরিমাণ, প্রদত্ত করের পরিমাণ। ওকে, প্রদত্ত করের পরিমাণ বের করলাম হচ্ছে 1,000 টাকা। ওকে, পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্ন খেয়াল করেন, পরবর্তী প্রশ্ন এইটা খুবই সহজ একটা প্রশ্ন। রক্ষিত আয় বিবরণীর মূল উদ্দেশ্য কি? সংরক্ষিত আয় বিবরণী যেটা, এই সংরক্ষিত আয় বিবরণীর মূল উদ্দেশ্য হচ্ছে, সংরক্ষিত আয় বিবরণীর মূল উদ্দেশ্য হচ্ছে বন্টন করা। কি বন্টন করা? কি বন্টন করা? মোট মুনাফার বন্টন করা। কি বন্টন করবেন? মোট মুনাফার বন্টন, মোট মুনাফার বন্টন, মোট মুনাফার বন্টন, মোট মুনাফার বন্টন। সঠিক উত্তর হবে হচ্ছে মোট মুনাফার বন্টন, মোট মুনাফার বন্টন। ওকে, আসেন পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্ন খেয়াল করি, কোশ্চেন নাম্বার 14। কোশ্চেন নাম্বার 14, কোনটি মালিকানা সত্ত্বের অংশ নয়? মালিকানা সত্ত্বের অংশ নয় কোনটা? মালিকানা সত্ত্বের অংশ শেয়ার মূলধন, মালিকানা সত্ত্বের অংশ হচ্ছে সঞ্চিতি ও উদ্বৃত্ত, মালিকানা সত্ত্বের অংশ হচ্ছে সংরক্ষিত আয়, মালিকানা সত্ত্বের অংশ নয় হচ্ছে ঋণপত্র। ঋণপত্র হচ্ছে কোম্পানির একটা দীর্ঘমেয়াদী দায়। মালিকানা সত্ত্ব হবে হচ্ছে দীর্ঘমেয়াদী দায়, মালিকানা সত্ত্ব হবে হচ্ছে দীর্ঘমেয়াদী দায়। সঠিক উত্তর হবে হচ্ছে ঋণপত্র। 14 নম্বর কোশ্চেনের অ্যান্সার হবে হচ্ছে ঋণপত্র। 14-র অ্যান্সার হবে হচ্ছে ঋণপত্র। ওকে, নুসরাত জাহান কিন্তু আমি উত্তর এক জায়গায় দিলাম, দেখলাম একবার দিছে আরেকবার দেয় নাই। কি একবার দিছে দেয় নাই সেটা বুঝি নাই ভাই।
ওকে, তাহলে মালিকানা সত্ত্বের অংশ নয় হবে হচ্ছে ঋণপত্র। তারপরে 15 নাম্বার প্রশ্ন দেখেন, লভ্যাংশ সমতাকরণ তহবিল। লভ্যাংশ সমতাকরণ তহবিল যেটা আপনি সংরক্ষিত আয় বিবরণের মধ্যে দেখান, এটা প্রস্তুত করার উদ্দেশ্য, এইটা প্রস্তুত করার উদ্দেশ্য কি হবে? এটা প্রস্তুত করার উদ্দেশ্য হবে হচ্ছে প্রত্যেক বছরেই সামঞ্জস্য হারে লভ্যাংশ প্রদানের জন্য। অর্থাৎ প্রত্যেক বছরে যাতে আপনি সমপরিমাণ লভ্যাংশ প্রত্যেক বছরে দিতে পারেন, শেয়ার হোল্ডারদেরকে যাতে প্রত্যেক বছরেই আপনি সেম পরিমাণ লভ্যাংশ দিতে পারেন। কোনো বছরে 10% দিলেন, কোনো বছরে 2% দিলেন, এই যে পার্থক্যটা যাতে না হয়, যাতে প্রত্যেক বছরে সমপরিমাণ লভ্যাংশ যাতে আপনি দিয়ে যেতে পারেন, এর জন্যই তৈরি করা হয় হচ্ছে লভ্যাংশ সমতাকরণ তহবিল। লভ্যাংশ সমতাকরণ তহবিল তৈরি করার উদ্দেশ্যটাই হচ্ছে প্রত্যেক বছরে সামঞ্জস্য হারে অর্থাৎ সমপরিমাণ হারে লভ্যাংশ দেওয়ার চেষ্টা করা। ওকে, আসেন পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী প্রশ্ন, এইটা আমাদের লাস্ট প্রশ্ন, এইটা শেষ প্রশ্ন, কোশ্চেন নাম্বার 16 নাম্বার প্রশ্ন, অদাবিকৃত লভ্যাংশ অথবা এটার অন্য নাম বলা হইতে পারে হচ্ছে দাবিহীন লভ্যাংশ, অদাবিকৃত লভ্যাংশ বা দাবিহীন লভ্যাংশ। এটা কোম্পানির জন্য কি? একটু দ্রুত সবাই কমেন্ট বক্সে অ্যান্সার দেন। একজনের প্রশ্ন ছিল, ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল, ভ্যাট চলতি হিসাব কি চলতি দায়ে যায়? ভ্যাট চলতি হিসাবের ডেবিট উদ্বৃত্ত যাবে হচ্ছে সম্পত্তির পাশে, আর ভ্যাট চলতি হিসাবের ক্রেডিট উদ্বৃত্ত যাবে চলতি দায়ের পাশে। ভ্যাট চলতি হিসাবের ডেবিট উদ্বৃত্ত চলতি সম্পত্তির পাশে, ভ্যাট চলতি হিসাবের ক্রেডিট উদ্বৃত্ত যাবে হচ্ছে চলতি দায়ের পাশে। ওকে, সবগুলা কমেন্ট আমি ঠিক মতো দেখতে পাচ্ছি না, এই জন্য আপনাদের রিপ্লাই হয়তো বা তাড়াতাড়ি দিতে পারতেছি না। একটু নেটে ডিস্টার্ব করার কারণে আমি সবগুলা রিপ্লাই সাথে সাথে দিতে পারতেছি না হয়তোবা। যখন যেটা পড়তেছি তখন সেটা আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করতেছি। পিডিএফ দিয়ে দিবেন। আরমান হোসেনের কথা, স্যার ক্লাস শেষ হওয়ার পরপরই আপনারা পিডিএফ পেয়ে যাবেন। এই কোশ্চেনটা অ্যান্সার করি সবাই। অদাবিকৃত লভ্যাংশ বা দাবিহীন লভ্যাংশ কোম্পানির জন্য হবে হচ্ছে দায়। কোন ধরনের দায়? এটা হবে হচ্ছে চলতি দায়ের পরিমাণ হবে এইটা। অদাবিকৃত লভ্যাংশ বা দাবিহীন লভ্যাংশ এটা রেওয়া মিলে উল্লেখ করে দেওয়া থাকবে। রেওয়া মিলে আরো কিছু বিষয় থাকতে পারে, একটু খেয়াল করে দেখেন। প্রদত্ত লভ্যাংশ অথবা লভ্যাংশ প্রদান, এটা রেওয়া মিলের মধ্যে দেওয়া থাকবে। রেওয়া মিলের মধ্যে আরো দেওয়া থাকতে পারে হচ্ছে অন্তর্বর্তীকালীন লভ্যাংশ। রেওয়া মিলে আরো দেওয়া থাকতে পারে অন্তর্বর্তীকালীন লভ্যাংশ। এই বিষয়গুলো, এই যে লভ্যাংশ প্রদান, অন্তর্বর্তীকালীন লভ্যাংশ, এই সবগুলা আপনি লিখবেন সংরক্ষিত আয় বিবরণীর মধ্যে এই বিষয়গুলো আপনি লিখবেন। আর রেওয়া মিল ছাড়া যদি আপনার সমন্বয় দাখিলার মধ্যে যদি আপনার প্রস্তাবিত লভ্যাংশের পরিমাণ দেওয়া থাকে, প্রস্তাবিত লভ্যাংশ যে মূলধনের উপরে এত % লভ্যাংশ দিতে হবে, যে যত টাকা শেয়ার মূলধনের উপরে 10% হারে লভ্যাংশ দিবেন। প্রস্তাবিত লভ্যাংশ যদি দেওয়া থাকে প্রশ্নে, প্রস্তাবিত লভ্যাংশ প্রথমে একবার যাবে হচ্ছে আপনার সংরক্ষিত আয় বিবরণীর মধ্যে যাবে এটা, আর যাবে হচ্ছে কোথায়? আর যাবে হচ্ছে চলতি দায়ের মধ্যে। সমন্বয়ের মধ্যে প্রস্তাবিত লভ্যাংশ যদি দেওয়া থাকে, সেই প্রস্তাবিত লভ্যাংশ যাবে হচ্ছে সংরক্ষিত আয় বিবরণীতে, আর যাবে হচ্ছে চলতি দায়ের মধ্যে। এই বিষয়গুলো একটু মনে রাখেন স্যার, কারণ পরীক্ষার হলে আপনার আয় বিবরণীতে তেমন ঝামেলা হবে না আশা করি। আপনার আর্থিক অবস্থার বিবরণী আপনারা করতে পারেন, ফার্স্ট পেপারে করছেন। আপনার সেকেন্ড পেপারের ঝামেলাপূর্ণ বিষয়টাই হচ্ছে সংরক্ষিত আয় বিবরণীতে। আর এই সংরক্ষিত আয় বিবরণীর মধ্যে লভ্যাংশ সম্পর্কিত আইটেম গুলাই আপনাকে ঝামেলায় ফেলে। আমি একবার বলে দিচ্ছি, একটু মনোযোগ দিয়ে শোনেন। সংরক্ষিত আয় বিবরণীর মধ্যে, সংরক্ষিত আয় বিবরণী অংশের মধ্যে, সংরক্ষিত আয় বিবরণীর যেটা প্রারম্ভিক জের, তার সাথে যোগ হবে হচ্ছে নিট লাভ।
সংরক্ষিত আয় বিবরণীর প্রারম্ভিক জের যোগ হবে হচ্ছে নিট লাভ, আর বাকি সবকিছু বিয়োগ হবে। কি কি বাদ যাবে এখান থেকে? সাধারণ সঞ্চিত তহবিলের স্থানান্তর, প্রস্তাবিত লভ্যাংশ, লভ্যাংশ প্রদান, অন্তর্বর্তীকালীন লভ্যাংশ, সিঙ্কিং ফান্ড বা লভ্যাংশ সমতাকরণ তহবিলের স্থানান্তর, পেনশন তহবিলের স্থানান্তর, যত রকমের স্থানান্তর আছে সবগুলাই কিন্তু বাদ যাবে। তাহলে এই বিষয়টা একটু ভালো মতো মনে রাখবেন। মাহিনের প্রস্তাব রেওয়া মিলে 10% বিনিয়োগ, তারিখ দেওয়া নাই, তাহলে বিনিয়োগের সুদ কি হবে? যদি তারিখ না দেওয়া থাকে, তারিখ উল্লেখ করে না দেওয়া থাকলে আপনি 1 বছরের সুদ ধরবেন। 10% বিনিয়োগ দেওয়া আছে, কোনো তারিখ না থাকলে আপনি 1 বছরের সুদ ধরবেন। আর যদি তারিখ দেওয়া থাকে তখন মাসের হিসাবটা ক্যালকুলেশন করে নেবেন, তাইলে আশা করি আপনি মিলাইতে পারবেন। ওকে, আশা করি এই পর্যন্ত বুঝছি আমরা। কারো কোনো কোশ্চেন থাকলে দ্রুত আমাকে জিজ্ঞাসা করতে পারেন, কারো কোনো প্রশ্ন থাকলে দ্রুত আমাকে জিজ্ঞাসা করতে পারেন। অলরেডি আমরা আমাদের ক্লাসের একদম শেষ পর্যায়ে আইসা পৌঁছাই গেছি, ক্লাসের একদম শেষ পর্যায়ে আইসা পৌঁছাইছি। আর খুব বেশি নতুন কিছু পড়াবো না, আমি খুব বেশি নতুন কিছু পড়াবো না, সর্বোচ্চ 1 মিনিটের মধ্যে। কারো কোনো কোশ্চেন থাকলে আপনাদের কাছ থেকে জানতে চাই, কোশ্চেন থাকলে আমাকে বলতে পারেন, আমি অ্যান্সার দিয়ে দিব। শেষ পর্যায়ে জাস্ট আমি আপনাদেরকে বলছিলাম দিনাজপুর বোর্ড 2023, এইটা একটু ভাই চোখ বুলায় যায়েন। আর্থিক বিবরণী ঢাকা বোর্ড 2024 আপনি চাইলে করতে পারেন সহজ প্রশ্নের জন্য। ঢাকা বোর্ড 2024 ফর সহজ প্রশ্ন, দিনাজপুর বোর্ড 2023 আর্থিক বিবরণীর কঠিন প্রশ্ন। সহজ হইলে ঢাকা বোর্ড 24 ফলো করবেন, কঠিন দেখার জন্য দিনাজপুর বোর্ড 2023 ফলো করতে পারেন। অংশীদারি কারবারের জন্য আপনি চাইলে দিনাজপুর বোর্ড 2023 ফলো করতে পারেন। এছাড়া অন্যান্য টপিক যেগুলো শেয়ার ইস্যু, তারপরে হচ্ছে আপনার আর্থিক বিবরণী বিশ্লেষণ বা অনুপাত বিশ্লেষণ, তারপর হচ্ছে বেতন মজুরি, এগুলো গত দিনের ক্লাসের মধ্যে আমি বলছি। গত দিনের প্রশ্নে আমি বলছিলাম মাহিনের প্রশ্ন হচ্ছে রেওয়া মিলে দেওয়া আছে 10% বিনিয়োগ, কিন্তু তারিখ দেওয়া নাই, তাহলে বিনিয়োগের সুদ, কারণ আমি আপনার কমেন্টটা একটু ভালো মতো দেখে নিচ্ছি। তাহলে বিনিয়োগের সুদ, তাহলে বিনিয়োগের সুদের কথাটা কি? বিনিয়োগের সুদ আর্থিক বিবরণীতে আসবে জানি, তারপরে কি লিখতেছেন দাঁড়ান দেখে নেই। কিন্তু কিন্তু চলতি সম্পদ চাইলে বিনিয়োগের সুদ আসে না। বরিশাল বোর্ড 24 নম্বরের একটা, চলতি সম্পদ চাইলে বিনিয়োগের সুদ আসে না কেন? চলতি সম্পদ চাইলে স্যার বিনিয়োগের সুদ অবশ্যই যদি বকেয়া থাকে, বকেয়া বিনিয়োগের সুদ চলতি সম্পত্তির মধ্যে অবশ্যই আসবে। আপনি বিনিয়োগটা আলাদা একটা ফরম্যাটে লিখবেন, দীর্ঘমেয়াদী বিনিয়োগ, আর চলতি সম্পদের মধ্যে বকেয়া বিনিয়োগের সুদ লিখবেন। অবশ্যই চলতি সম্পত্তির মধ্যে বকেয়া বিনিয়োগের সুদ আসবে। আপনার যেই টেস্ট পেপার দিয়ে আপনি দেখতেছেন সেখানে হয়তোবা উত্তর ভুল দেওয়া থাকতে পারে। অবশ্যই বকেয়া বিনিয়োগের সুদ চলতি সম্পত্তির মধ্যে আসবে স্যার। স্যার ছক যদি ভুল হয়, এর আগে একজন প্রশ্ন করছিলেন ছক যদি ভুল হয় কিনা, একটু দেখে নেই দাঁড়ান, একটু দেখে নেই। ছক ভুলের কথা জিজ্ঞাসা করছিলেন কিনা, আমি নট শিওর। ছক ভুল হইলে কি নাম্বার দিবে? লামিয়া ইসলাম মিম, ছক ভুল হইলে আপনার নাম্বার পাওয়ার আশা নাই করাটাই স্বাভাবিক। ছক ভুল হইলে নাম্বার দেওয়ার কথা না। আপনার অ্যাকাউন্টিং এর বেসিক হচ্ছে ফরম্যাট, ছক গুলো জানা। আপনার ছক যদি ভুল হয় তাহলে আপনার অঙ্কটাই তো পুরোপুরি ভুল। তো ছক যাতে ভুল না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। ছক ভুল হইলে নাম্বার পাবেন না, ছক ভুল হইলে কোনো নাম্বার পাবেন না। তো আশা করি আপনাদের সাথে আমার জার্নিটা এই পর্যন্তই ছিল। এইচএসসি 25 ব্যাচ যারা আমাদের মিনি ম্যারাথন কোর্সে ছিলেন তাদের আমি হচ্ছে অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারে টোটাল 6টা ক্লাস দিয়েছিলাম। আর তারপরে হচ্ছে গত 3 দিন যাবত, আজকের দিন নিয়ে গত 3 দিন যাবত, লাস্ট হচ্ছে 10 তারিখ, 11 তারিখ, আর হচ্ছে আজকে 12 তারিখ, এই পর্যন্ত আমরা আপনাদেরকে মোট 3টা ম্যারাথন ক্লাসে চেষ্টা করছি আমার পক্ষে যতটুকু সম্ভব অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারে আমার যতটুকু জ্ঞান আছে সেটা আপনাদেরকে দিয়ে দেওয়ার জন্য। এবার আপনারা কতটুকু গ্রহণ করতে পারছেন সেটা আপনারাই ভালো জানেন। আমি মন প্রাণ উজাড় করে আপনাদের সবার জন্য দোয়া করতেছি যাতে আপনাদের সবার পরীক্ষা ভালো হয়। আর পরীক্ষা শেষ হওয়ার পরপরই আপনারা আশা করি আমাদের আই এডুকেশনের DU/ICU ব্যাচে ভর্তি হয়ে যাবেন, এবং DU/ICU ব্যাচে আসলে ইনশাল্লাহ আপনারা নতুন করে শিমুল স্যারকে চিনতে পারবেন, জানতে পারবেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য হিসাব বিজ্ঞান অংশের জন্য সেরা টিচারকে, সেই সেরা টিচারের ক্লাস যদি আপনি করতে চান, দেখতে চান, তাহলে আই এডুকেশনের প্ল্যাটফর্মে আপনাকে স্বাগতম জানাচ্ছি।
আমরা ইন্টারমিডিয়েট আপনাকে কতটুকু ভালো পড়াইতে পারলাম তার গ্যারান্টি আমি আপনাকে দিতে পারতেছি না, কিন্তু আমি আপনাকে এইটা গ্যারান্টি দিতে পারি, আপনি যদি ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রিপারেশন নিতে চান, আপনি কমার্সের স্টুডেন্ট, আপনার অ্যাকাউন্টিং সাবজেক্টের জন্য ইনশাল্লাহ আমার ক্লাস করলে, শিমুল স্যারের ক্লাস করলে ইনশাল্লাহ আপনার ভর্তি পরীক্ষাতে সর্বোচ্চ নম্বর প্রাপ্তির নিশ্চয়তা আমি আপনাকে দিব ইনশাল্লাহ। সো আপনাদের সাথে আমার জার্নি এই পর্যন্তই শেষ। আর ইনশাল্লাহ যদি সামনে কপাল ভালো হয় দেখা হতেও পারে, আশা করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আপনাদের সাথে আমার দেখা হোক, আপনার যে কোনো একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আপনার সাথে আমার দেখা হোক। আপনাদের সবার ইন্টারমিডিয়েট পরীক্ষা ভালো হোক, সবার জন্য দোয়া থাকলো, অনেক অনেক ভালোবাসা থাকলো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।